আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে সাক্ষ্য আইনের তৃতীয় ক্লাসটি গতদিন ভালোভাবে নিতে পারি নাই। তো সেই ক্লাসটা একরকম ভাবে আরেকবার হবে সংক্ষেপে। দ্বিতীয়ত হচ্ছে উপস্থিতি অতি নগণ্য, পরীক্ষা ঘনিয়ে আসছে আর নগণ্য উপস্থিতি, যেটা দুঃখজনক। হয়তো বৃহস্পতিবার বলে হয়তো অনেকের পার্টিসিপেশনে সমস্যা হচ্ছে। কেউ মাইক্রোফোন অন করবেন না। মাইক্রোফোন আমরা বাধ্যতামূলক বন্ধ অবস্থা থেকে খুলে রেখেছি, কারণ আমরা প্রশ্ন ধরবো শুরুতেই। তো যারা পরে ভিডিও দেখবেন তাদের জন্য হুঁশিয়ারি এইটাই যে আপনারা তো লাইভ ক্লাস করতে পারছেন না বা করছেন না, কিন্তু পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি নাই। আর আমরা আজকের সপ্তাহ, তারপরের সপ্তাহ এর মধ্যে মানে তামাদি আইনও শেষ করব, সাক্ষ্য আইনও শেষ করব। মানে এই মাসের মধ্যে আমরা বিবিসি রুলস অ্যান্ড অর্ডারের জন্য একটা ক্লাস একটু লম্বা সময় 3 ঘন্টা হলেই শেষ হয়ে যাবে। ফলে ওইটার জন্য টানা 3 ঘন্টা ক্লাস দিলেই শেষ হবে। ফলে মানে আমরা চেষ্টা করবো এই মাসের মধ্যে শেষ করার। তারপর আবার দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এগুলো শেষ শুরু হবে ডিসেম্বর থেকে। সুতরাং আপনারা মানে যারা পরে দেখছেন ভিডিও, তাদের জন্য মেসেজ হচ্ছে এইটা যে আপনারা পারতপক্ষে ক্লাসে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত মানে আরো সিনসিয়ারিটি দরকার। আর গতদিন আমরা দেওয়ানি কার্যবিধির প্রথম অংশের পরীক্ষার জন্য এসএমএস করেছিলাম। তাতে মোটামুটি 70-75 জনের মতো পরীক্ষা দিয়েছে। মানে এই পরীক্ষার রেশিও জেনারেলি মানে 450 ছাত্র হিসেবে বা 400-র কাছাকাছি ছাত্র হিসেবে অন্তত 200 ছাত্র নিয়মিত আগে পরীক্ষা দিতেন। হয়তো পরীক্ষার একটা গ্যাপ পড়ে গেছে, কিন্তু সেই পরীক্ষাটা অনেকেই প্রস্তুতির অভাবে হয়তো পরে দেবেন, ভালো কথা। কিন্তু মানে এটা খুব বেশি দেরি করা উচিত না। ওই প্রথম অংশ থেকে 8-10টা প্রশ্ন আসে, ফলে ওইটুকুর মধ্যে ইতিমধ্যে যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট বেশিরভাগেরই ভালো। দেখে ভালো লেগেছে যে বেশিরভাগ ছাত্রই মোটামুটি 70-75, এগুলো বেসিক কোশ্চেন। তো বেসিক কোশ্চেনের যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে আর একটু ডিপ কোশ্চেনও আপনারা ধীরে ধীরে পারবেন। ফলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের উপর আমি খানিকটা আশাবাদী। ফলে আপনারা যারা পরীক্ষা অ্যাটেন্ড করছেন না, তারা কিন্তু পরীক্ষাতে অ্যাটেন্ড করা শুরু করেন। সেই কারণে আমরা দুদিন চলে গেলেও আমরা কিন্তু দেওয়ানি কার্যবিধির সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টের লিঙ্ক আমরা পাঠাতে পারি নাই, যে সবার অপেক্ষা করছি যে তারা কখন পরীক্ষা দেবেন। হাউএভার আমি স্যার, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, বলুন যদি অনুমতি বলুন দেন। বলুন। স্যার, আমি তো দেওয়ানি কার্যবিধির পরীক্ষা দিয়েছি, হুম। 2-3 বার দিয়েছি, কিন্তু আমি মার্ক দেখতে পাই না, কত মার্ক পাইলাম। আচ্ছা, এইটা আমি আপনার যে সমস্যা, হ্যাঁ, এই এর পূর্বে সমস্যা ছিল অন্য স্যার। কারো দেখছি না। হ্যাঁ, জি এবং স্যার। আপনাকে আমি একটু ফোন দিতে বলেছিলাম। মানে এই সমস্যা কেন হচ্ছে এটার তো আমি আর উত্তর দিতে পারবো না। তো মানে অন্যরা কিন্তু রেজাল্ট দিচ্ছে, এটা শো করছে। এখন এটা স্পেসিফিক আপনার কি প্রবলেম এটা তো আমার জানা নাই। এটা আপনার মোবাইলের প্রবলেম হইতে পারে, আপনার নেটের প্রবলেম হইতে পারে। হ্যাঁ, আপনি ইমেইলটা চেক করে দেখতে পারেন যে ইমেইলে রেজাল্ট গেছে কিনা। হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, এখন এত স্পেসিফিক সলিউশন তো দেওয়া সম্ভব না। হ্যাঁ, যেমন অন্য সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো একজনের কম্পিউটারে আমাদের ওয়েবসাইট লোড হয় না। তো সবাই পরীক্ষা দিচ্ছে বা ব্যবহার করছে, লোড যদি না হয় তো এটা হয়তো 5 মিনিটের জন্য লোড না হইতে পারে, কোনো মাঝে মাঝে ওয়েবসাইটের আপডেট হয়। হ্যাঁ, তা ওনার ওইখানে লোডই হয় না। এখন লোড না হওয়ার ক্ষেত্রে এটার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে যেই ব্রাউজার, সেই ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করতে হয়, মেমোরি ক্যাশ, ওইটা পরিষ্কার করতে হয়। আরেকটা হচ্ছে যে ওয়েবসাইটের যে রেস্ট্রিকশন থাকে, সেই মানে কোন কোন ওয়েবসাইট লোড হবে কি হবে না, এটা সংক্রান্ত একটা রেস্ট্রিকশন থাকে, ওইটার সেটিংসটা ঠিক করতে হয়। এখন এইটা তো আর আমি জনে জনে ঠিক করে দিতে পারবো না ভাই। হ্যাঁ, এখন আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে কি প্রবলেম, এটা আপনার লোকাল কোনো এক্সপার্টকে নিয়ে এসে ইয়ে করতে হবে। আর যদি তাও না হয়, মানে যদি আমরা সেটাও করতে রাজি আছি, আমাদের প্রচুর ধৈর্য আছে। আপনারা ফোন দিয়ে আমার কাছে টাইম নিবেন, আপনার সাথে জুমে সরাসরি বসে আমি আপনাকে দেখাই দিব যে কোথায় কোথায় আপনি যাবেন। আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, তাহলে আমি দেখাই দিব যে ওইখানে যান, ওইখানে যান, ওইখানে যান, তাহলে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট যারা পরীক্ষা দিতে পারছেন না। মারিয়া হোসেন বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের জুসিলো যে
ইয়াটা আছে, লিঙ্কটা, ওইখানে স্যার ঢুকলে স্যার অনেকগুলা পরীক্ষা স্যার দেওয়া যায় না, মানে দেখা যায় যে ফার্ম আপনি গেটের। আপনি মানে লগ ইন করা অবস্থায় নাই। আপনার হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট 6টা বা 7টা মডেল টেস্ট দেওয়া যায় না, ঠিক আছে? সেটা আমাদের প্রবলেম, আমাদের দিক থেকে রেস্ট্রিকশন আছে। পূর্ণাঙ্গ মডেল টেস্ট বাদে আর কোনো পরীক্ষা পারতপক্ষে নাই যে পরীক্ষাটা আপনি লগ ইন অবস্থায় থাকলে দিতে পারবেন না। তাহলে স্যার ওইটা এখন কিভাবে আবার লগ ইন হবো? কিভাবে লগ ইন হবেন? আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে, যেমন ফেসবুকে লগ ইন হন বা অন্য কিছুতে আচ্ছা লগ ইন হন সেভাবে। যদি স্যার ভুলে এই যান প্রবলেমটা আমারও হয়েছিল। এটা এই পাসওয়ার্ডটা কি করতে হয়? রিসেট করার জন্য আবেদন করতে হয়, ওখানেই অটোমেটিক সিস্টেম আছে। সেটাও যদি না পারেন আমার কাছে টাইম নিয়ে ফোন দিবেন, আমি আপনার পাসওয়ার্ডটা আমরা ম্যানুয়ালি রিসেট করে দিব, আপনাকে পাঠিয়ে দেব, কোনো অসুবিধা নাই। আচ্ছা স্যার। রোমানা, আপনার কি সমস্যা হয়েছিল? স্যার মানে আমার প্রবলেম না, আমি বলতে চাচ্ছিলাম এই সেম প্রবলেমটাই আমি ফিল করেছিলাম, পরে আপনাদের অফিসে ফোন দিয়েছিলাম। এটাই স্যার, মানে লগ ইনটা, মানে আমরা অনেকে মনে করি যে আমাদের লগ ইন করা আছে, কিন্তু এটার লগ ইন থাকে না, পরে আবার নতুন করে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, তারপর ঠিক হয়ে যায়। এক্স্যাক্টলি এই যে মানে ভুক্তভোগী একজন রোমানা ইসলাম, কিন্তু উনি ব্যাপারটা বোঝেন এবং উনি নিজ দায়িত্বে সেরে ফেলেছেন। এন্ড সবই তো আমি তুলে খাইয়ে দিতে পারবো না, ব্রাদার এন্ড সিস্টার্স। আচ্ছা, নেক্সট আমরা এখন একটু পড়াশোনার মধ্যে ঢুকি। মিস্টার আবু বকর সিদ্দিক, আপনি বলেন যে ফৌজদারি মামলায় স্বীকারোক্তি কোন ধারা মতে প্রাসঙ্গিক? উত্তর দেবেন চট করে, এক মুহূর্ত দেরি করবেন না। মাইক্রোফোন অন করতে হবে ব্রাদার। 53 ধারা আর 53 52 ধারা মতে। অপ্রাসঙ্গিক। হ্যাঁ, ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি যে ফৌজদারি মামলায় কখন স্বীকারোক্তি প্রাসঙ্গিক? স্বীকারোক্তি, আমার দিকে তাকান, বইয়ের দিকে তাকাচ্ছেন কেন? প্রাসঙ্গিক। হ্যাঁ, কোন ধারা মতে স্বীকারোক্তি প্রাসঙ্গিক? ও এটা হচ্ছে স্যার স্বীকারোক্তিটা স্যার আপনার 17 ধারা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মারিয়া হোসেন, বলেন দেখি স্বীকারোক্তি প্রাসঙ্গিক কোন ধারা মতে? স্যার স্বীকারোক্তি স্যার প্রাসঙ্গিক, স্যার অনেকগুলো স্পেসিফিক আছে যেগুলোতে প্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিক না। এখন কোন কোন ধন্যবাদ, ধন্যবাদ, বোঝা গেছে। মৌফারজানা প্লিজ। স্যার আমার কথা কি? আমি শুনবো, আমি উত্তর দিব। মৌফারজানা বলেন। নট রেসপন্ডিং। নীল আমিনা, মাইক্রোফোন অন করেন। নীল আমিনা, নট রেসপন্ডিং। মিস মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, প্লিজ। মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, নট রেসপন্ডিং। মিস্টার আওলাদ হোসেন, বলেন। জি, এটা 164 ধারা। সাক্ষ্য আইনের কোন ধারা মতে স্বীকারোক্তি প্রাসঙ্গিক বলা হয়েছে? আপনি 164-তে চলে গেলে হবে? স্যার আপনি ফৌজদারির কথা বলছেন স্যার। সাক্ষ্য আইন পড়াচ্ছি, সাক্ষ্য আইনের কথাই জিজ্ঞেস করেছি, দাও প্লিজ তাহলে উত্তর দেন। এবার তো বুঝছেন প্রশ্নটা। আচ্ছা, মিস্টার আশরাফুল আলম, স্যার 18 ধারা। 18 ধারা। প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কি শফিকুল ইসলাম সরকার বলবেন, উত্তর দিবেন? জি স্যার। বলেন দেখি। 34 ধারা স্যার। 29? 34 স্যার। কত? 34 ধারা 34। আচ্ছা, ধন্যবাদ। মিস্টার খগেন্দ্র, মিস্টার খগেন্দ্র, মিস্টার আজিজুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, নট রেসপন্ডিং। মিস্টার সালাম আল সাকিব, নট রেসপন্ডিং। মিস্টার জি সালাম আল সাকিব, বলুন। 24 ধারায় আছে অপ্রাসঙ্গিক। ভয় ভীতি প্রলোভন দেখায় যে স্বীকারোক্তি আদায় করা হয় সেটা হলো অপ্রাসঙ্গিক, আর 28 ধারায় হলো আপনার প্রাসঙ্গিক। এক্সাক্ট উত্তর দিয়েছেন, সবাই মাথা চুলকাচ্ছে না? শোনেন, প্রশ্নটা হচ্ছে
পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে তো পারবেন না, তার মানে পরিষ্কার কথা। এই যে বোর্ডে যাই, আপনাদের জন্য বোর্ডে যাই, সবাই নিজ নিজ মাইক্রোফোন বন্ধ রাখবেন। সাক্ষ্য আইনে, আচ্ছা এইটা এখন বলবো না। এই 24 ধারা বুঝছেন, 24 ধারায় বলেছে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। কিসের কারণে? স্বীকারোক্তি মানে কি? মানে হচ্ছে দোষ স্বীকার করা। অপ্রাসঙ্গিক। তারপরে কি 25 ধারায় বলেছে যদি পুলিশের কাছে দেয়া সাক্ষ্য কি গ্রহণযোগ্য নয়। অপ্রাসঙ্গিক। 26 ধারায় কি বলেছে? বলেছে পুলিশের হেফাজতে রাখা। হেফাজতে থাকা অপ্রাসঙ্গিক। এটা কি অপ্রাসঙ্গিক। 27 কি বলেছে? 27 বলছে কিছু কিছু পুলিশের আলামত গুলোতে প্রথমতে আলামত আচ্ছা, আলামত উদ্ধার হলে মানে আলামতের যেটুকু, সেইটুকু প্রাসঙ্গিক, রাখতে পারেন আলামতের যেটুকু উদ্ধার হয় সেটুকু প্রাসঙ্গিক। সেইটুকু কি প্রাসঙ্গিক, তাই তো? জি। সবে কিন্তু দোষ স্বীকারোক্তি বিষয়ে আলোচনা চলছে। জি আর স্যার। এইখানে 24 লিখছেন বড় করে, 25, 26, 27 লিখছেন ছোট করে, আর নিচে বড় করে আবার 28 লেখেন। হুম। এইটা মতে কি প্রলোভন, দোষ স্বীকারোক্তি যেখানে প্রাসঙ্গিক, যদিও এর শর্ত আছে, এটা মনে রাখার জন্য আপনাকে এইভাবে আমরা বলছি। স্বীকারোক্তিটা অপ্রাসঙ্গিক কখন? যখন ভয় ভীতি প্রলোভন দেখায়া কারো কাছ থেকে দোষ স্বীকার করে নেওয়া হবে, তখন সেটা অপ্রাসঙ্গিক। আর 28 ধারায় বলতেছে যে এটা প্রাসঙ্গিক হবে তখন যখন ভয় নাই, ভীতি নাই, প্রলোভন নাই, তখন সেটা প্রাসঙ্গিক হইতেছে। তাহলে 24-এর জাস্ট অপোজিট হচ্ছে 28, 24 আর 28। তো এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্নটা আসলে কিসের জন্য? যেমন ধরেন 24 ধারা যখন আমরা পড়ি তখন কি পড়ি? যে ভয় ভীতি প্রলোভন ইত্যাদির মাধ্যমে যদি কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে কোনো দোষ স্বীকারোক্তি আদায় করা হয়, তখন তা ফৌজদারি মামলায় ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক। তো 24 ধারায় বলে দিচ্ছে যে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে যদি আদায় করা হয়, তো এই ধারাকে যদি আরেকটু কনস্ট্রাক্ট করেন, আরেকটু বর্ধিত করেন, তাহলে কি হয়? এর উল্টো কথাটা কি? ভয় ভীতি প্রলোভন ইত্যাদি না দেখিয়ে যদি করা হয় তাহলে তা প্রাসঙ্গিক হবে, রাইট? তাহলে 24 ধারা থাকলেই বোঝা যাইতো যে কোথায় অপ্রাসঙ্গিক আর কোথায় প্রাসঙ্গিক। যেহেতু অপ্রাসঙ্গিক অংশটা বলেছে, তার মানে উল্টো ভাবে হলে সেটা প্রাসঙ্গিক হয়। আচ্ছা, কিন্তু সেইটা সংক্রান্ত আলাদা করে ধারা দেওয়াই আছে। 24-এ যা বলেছে 28-এর ল্যাঙ্গুয়েজ প্রায় সেম, শুধু কইছে যে ইহা প্রাসঙ্গিক। তো এখন ফলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে স্বীকারোক্তির বিষয়টি সাক্ষ্য আইনে কোন ধারা বলে প্রাসঙ্গিক, বা ধারায় উল্লেখের বা ধারায় বর্ণনা অনুসারে প্রাসঙ্গিক, এটা 28 ধারা। স্যার জি, স্বীকারোক্তি আর দোষ স্বীকারোক্তির মধ্যে কি কোনো পার্থক্য নাই। আচ্ছা, দোষ স্বীকারকে বাংলায় একটা ছোট্ট শব্দে বলা হয় স্বীকারোক্তি, আর যেটা স্বীকারোক্তি না সেটাকে বলা হয় কি? বর্ণনামূলক হইলে, যেটা দোষ স্বীকারের ব্যাপার স্যাপার নাই, সেটাকে বলা হয় স্বীকৃতি। স্বীকৃতি এবং স্বীকারোক্তি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এই জিনিসটাকে সংক্ষেপে আপনারা কিভাবে লিখবেন? এই যে পুলিশের কাছে এইটুকু না, এইটুকুকে মনে রাখার জন্য আমি বলেছিলাম অন্য ক্লাসে, অন্য ব্যাচে বলেছিলাম, বা যারা অনেক পুরনো ছাত্র তারা জানে যে এইটাকে মনে রাখবেন হচ্ছে পুলিশ অফিসার। মানে পুলিশ অফিসার রাস্তাঘাটে একজনের ধরছে,
সে কইছে যে বেটা তুই চুরি করছিস, আমি তো সামনে দেখলাম, কি ছিনতাই করছিস। ওরে নিয়ে যখন থানায় চালান করলো, কোর্টে চালান করলো, তারপরে কোর্টে গিয়ে বলে যে না স্যার আমি চুরি করি নাই। পুলিশ যদি লাভ দিয়ে বলে যে না আমার কাছে হাতে নাতে ধরা পড়ার সময় সে স্বীকার করছে, ওই পুলিশের কাছে স্বীকারোক্তির কোনো ভ্যালু নাই আদালতে। পুলিশ অফিসারের কাছে স্বীকারোক্তি, আর এটা হচ্ছে পুলিশ হেফাজতে। মানে জিনিসটা কল্পনা করেন যে পুলিশ থানায় নিয়ে আসছে, পুলিশ তার কাস্টডিতে নিয়ে আসছে, কাস্টডিতে নিয়ে আসার পরেও যদি কেউ এরকম স্বীকার করে, দোষ স্বীকার করে, তবুও সেটা অপ্রাসঙ্গিক। আর এটা হচ্ছে আলামত। তাহলে অফিসার, হেফাজত, আলামত, এই তিনটা শব্দ দিয়ে মাঝের তিনটা ধারা মনে রাখাটা বাঞ্ছনীয়। 24 ধারা হচ্ছে দোষ স্বীকারোক্তি বা স্বীকারোক্তি ধারার স্টার্টিং। 28 ধারাটা হচ্ছে মোটামুটি শেষ, তবে 29, 30 এর সাথে সম্পর্কিত। স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার যদি রিমান্ডে নেয় স্যার, আদালতের ইয়েতে যদি পুলিশ রিমান্ডে নেয়, সেটা যদি আদালতের এখতিয়ারের মাধ্যমে যদি করা হয়, তাহলে সেটা ওখানে যদি দেয়, সেটা কি স্যার স্বীকারোক্তির মধ্যে পড়ে নাকি? না, সেটাও দোষ স্বীকারোক্তির মধ্যে পড়ে, কিন্তু ওইটা, ওই স্বীকারোক্তিটা অপ্রাসঙ্গিক। কারণ কি জানেন রিমান্ডে কেন নেওয়া হয় বলেন তো? সেটাই তো স্যার। হ্যাঁ, সেটাই বিষয়। বিষয়টা হলো যে একজন অভিযুক্ত ব্যক্তি যখন কিনা আপনার আদালতের কাছে ম্যাজিস্ট্রেটের সামনে বসে নিজের দোষ স্বীকার করে, কনফেস করে, তখন স্যার। সেটা ফৌজদারি কার্যবিধির 164 বলে আমরা জানি। জি, 160। ওইটা হচ্ছে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার্য বিষয়। হ্যাঁ, জি, জি। তারপরেও সেটাকে উল্টিয়ে দেওয়া যায়, বলতে পারে যে আমি ভয় ভীতিতে আমি এটা বলে ফেলছি। হ্যাঁ, যদিও ওখানে স্মারক বক্তব্য এই সেই হাবি জাবি অনেক কিছু আছে, তারপরেও এগুলো জেনারেলি উল্টে যায়, এগুলো কথার শেষমেশ ভ্যালু থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। বা আদালত এটা মানে তখন অভিযুক্ত ব্যক্তির পক্ষেই কম বেশি মানে মানে তার সমর্থনে কথা বলার চেষ্টা করে উচ্চ আদালত। এখন সাক্ষ্য আইনে যেই অংশটুকু আমরা দেখছি, এইটা হচ্ছে যে আদালত ব্যতীত বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কার 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 কাছে স্বীকারোক্তি করছে, অথবা এমনকি ম্যাজিস্ট্রেটের সামনেও যদি স্বীকারোক্তি করে, তাহলে সেই স্বীকারোক্তি যদি ভয়ভীতি, প্রলোভন ইত্যাদি সহকারে হয়, তাহলে সেটা অপ্রাসঙ্গিক হচ্ছে, মানে ওটা আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে না। তো ফলে 164 এর সাথে 24 থেকে 28 সাক্ষ্য আইনের এই ধারাগুলোকে মানে মেলানোর কিছু নাই। মূল কথা হচ্ছে যে সাক্ষ্য সাবুদের পর্যায়ে বা মামলার বিচারিক স্টেজে সেটা ব্যবহার করা যাবে কি যাবে না, এই তো সেখানে স্যার জি 29 ধারাটা স্যার 24 থেকে 28 পর্যন্ত ক্লিয়ার বুঝছি স্যার। হ্যাঁ, আর কোনো সমস্যা নেই, 29টা একটু স্যার সমস্যা। 29 নাম্বার ধারাটা যেন কি ছিল? 29 স্যার একটু প্রশ্ন ছিল স্যার। আর যে আছে অন্যভাবে, আচ্ছা রেজাউল ইসলাম, অন্যভাবে প্রাসঙ্গিক হলে আচ্ছা থামেন, রেজাউল ইসলাম আমি বের করছি, আপনাদেরকে বলতে হচ্ছে না। রেজাউল ইসলামের প্রশ্নটা আমি একটু শুনবো প্লিজ। স্যার আপনি বললেন যে 28টা আমি প্রাসঙ্গিক নিব, কিন্তু 27টা নিব না কেন স্যার? আলামতটা নিব না কেন? আলামতের যেটুকু পাওয়া যায় সেটুকু প্রাসঙ্গিক। জি, তা আমি তো এখানে 27টাও বলতে পারি স্যার, যে আলামত যেটুকু উদ্ধার হয়েছে সেইটুকু প্রাসঙ্গিক। হ্যাঁ, তো সেটা তো নির্দিষ্ট করে বলতে হবে আলামতের যেটুকু উদ্ধার হয়েছে তো সেটুকু প্রাসঙ্গিক, মানে প্রশ্নে সেটাকে উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, মানে প্রশ্নের বর্ণনায় সেটার উল্লেখ থাকলে তখন আপনি 27 ধারার প্রশ্নে যাবেন বা 27 ধারাকে বিবেচনা করবেন, তা স্যার, বাদে না। আমরা জানলাম যে আপনি 24-এর বিপরীতে যেটা প্রলোভন মুক্ত সেটা হচ্ছে 28 প্রাসঙ্গিক। 28, ওকে ফাইন। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি 27 ধারা যে আলামত পাইলাম সেটাও তো আমার প্রাসঙ্গিক, তাহলে আমি 28 ধারা 27 ধারা দুটাই নিতে পারবো না আলামত যদি থাকে? হ্যাঁ সেটা তো হ্যাঁ, পারবো, সেটাই। হ্যাঁ পারবো 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 পারবো, সেটাতে কোনো অসুবিধা নাই। 27ও নিতে পারবো, 28ও নিতে পারবো, কিন্তু 27-এর সেই অংশটুকু, যে অংশটুকু শুধুই মাত্র আলামত উদ্ধার হয়েছে সেই অংশটুকু। আচ্ছা, থ্যাংক ইউ। মিস্টার মির তানভীর কি বলছিলেন, হাত তুলেছেন? স্যার আমার সাথে 23 ধারাটা নিয়ে স্যার একটু কোশ্চেন ছিল। 23 আর 23, 29 এর মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছিল। আচ্ছা 29 ধারায় বলেছে, আমরা দেখি একটু
উনত্রিশ ধারায় বলেছে স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হইলে, মানে স্বীকারোক্তি দোষ স্বীকার করা যদি কোনোভাবে প্রাসঙ্গিক হয়, যেখানে প্রাসঙ্গিক সেইখানে শুধুই গোপনীয়তার প্রতিশ্রুতির দরুন তা অপ্রাসঙ্গিক হইবে না, মানে বলছে যে এটা গোপন রাখবো, তুমি বইলা ফেলো প্লিজ। এখন স্বীকারোক্তি যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয়, মানে তাকে ভয় দেখানো হয় নাই, প্রলোভন দেখানো হয় নাই, ভীতি দেখানো হয় নাই, ওকে, স্বীকারোক্তি ধরেন তার কাছ থেকে যেভাবে নেওয়া হচ্ছে সেটা আইন অনুযায়ী ঠিক আছে, কিন্তু সেইটা যিনি স্বীকারোক্তি নিচ্ছেন তিনি যদি কোনোভাবে বলে থাকেন যেটা কিন্তু গোপন থাকবে, আমি কাউকে বলবো না, এইটার কারণে ওই স্বীকারোক্তিটা অপ্রাসঙ্গিক বলে গণ্য করা যাবে না। শিরোনামে কথাটা পরিষ্কার, কনফেশন আদারওয়াইজ রেলিভেন্ট, মানে অন্যভাবে প্রাসঙ্গিক, নট টু বিকাম ইররিলেভেন্ট বিকজ অফ প্রমিস অফ সিক্রেসি এটসেট্রা। ধারার বর্ণনায় কি, অনুরূপ স্বীকারোক্তি যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তবে কেবলমাত্র এই কারণেই উহা অপ্রাসঙ্গিক বলে ঘোষণা করা যাচ্ছে না যে ওইটা সম্পূর্ণ গোপনীয়তার প্রতিশ্রুতিতে উহা করা হয়েছিল, কিংবা আসামির উপর প্রতারণা করিয়া উহা আদায় করা হইয়াছে, কিংবা সে মাতাল থাকাকালে উক্ত স্বীকারোক্তি করিয়াছে, কিংবা যে প্রশ্নের উত্তর দিতে আসামি বাধ্য নয়, যে আকারেই সেই প্রশ্ন করা হোক না কেন তার উত্তরে সে স্বীকারোক্তি করিয়াছে, কিংবা সে যে অনুরূপ স্বীকারোক্তি করতে বাধ্য নয় এবং স্বীকারোক্তি তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হইতে পারে, সে বিষয়ে তাকে সতর্ক করিয়া না দেবার ফলে উক্ত স্বীকারোক্তি করিয়াছে, এইটার কারণে অপ্রাসঙ্গিক হবে না। এমনিতে স্বীকারোক্তি ধরা যাক যে 164 এর জন্য যখন করা হয় তখন কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব বলেই দেয় যে এটা কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে। এখন সাধারণভাবে সেটা যদি নাও বলতো তবুও সেই বিষয়ে সতর্কতার অভাবের কারণে উনি পরে বলতে পারবেন না আমাকে তো বলা হয়নি যেটা সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে, আমি তো জানতাম না, তাহলে তো আমি বলতাম না, এইরকম কথা চলবে না। সাক্ষ্য আইনের 29 ধারার ভাষ্য হচ্ছে এইটা। তাহলে কি স্যার মাতাল অবস্থায় সাক্ষ্য দিলে মানে ওটা কি প্রাসঙ্গিক হবে? হ্যাঁ, এখানে তো তাই বলছে, মাতাল অবস্থায় হইলে সেটাও প্রাসঙ্গিক হবে, মানে ওইটার মাতাল অবস্থার অজুহাত, গোপনীয়তার অজুহাত, কিংবা এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে সেইটা আমি জানতাম না, এই সমস্ত অজুহাতের কারণে কোনো স্বীকারোক্তি নষ্ট হবে না। If such a confession is otherwise relevant, I mean ইংরেজিটা একটু দেখি, it doesn't become irrelevant merely because it was made of under a promise of secrecy or in consequence of deception practiced on the accused person for the purpose of obtaining it, or when he was drunk, or because it was made in answer to questions which he need to have answered, whatever may have been from those questions, or because he was not warned that he was not bound to make such confession and that evidence of it might be given against him. না, এই তো কথা ক্লিয়ার। স্যার প্রলোভন দেখাইয়ে যদি স্যার করা হয় সেক্ষেত্রে 24 তো স্যার নিষেধ করা আছে স্যার। স্যার অন্যভাবে কথা স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হইলে তার মানে এটা কি 28 ধারা স্যার? স্যার আপনার মাইক্রোফোন স্যার অফ স্যার, মিউট করা আছে। আচ্ছা সরি, স্বীকারোক্তি গ্রহণে অন্য ভাবে যেখানে বাধা নাই, মানে স্বীকারোক্তি যেখানে পারমিটেড, মানে অন্য সবকিছু ঠিক আছে, কিন্তু এই সমস্ত যুক্তি দিয়ে সেটাকে সেখান থেকে বের হয়ে আসা যাবে না। স্যার এটা কি 28 ধারা না স্যার, যে স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হইলে কথাটাই তো 28 ধারা কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার 28 ধারা বলতে পারেন, বা অন্য আরো কোনো মানে মানে যে কোনো সহি স্বীকারোক্তি, মানে যেটাতে আইনগত কোনো বাধা নাই, এরকম যে কোনো স্বীকারোক্তির কথা বলছে, শুধু 28 ধারাই না, মানে এটার প্রভাব যতদূর যায় এগুলো কেস ল গুলো পড়লে হয়তো বোঝা যাবে যে কত রকম বিচিত্র রকমের ঘটনা ঘটে। হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে যে আমি ওই ইয়ের উত্তর দেওয়ার সময় কি বলে আবু বকর সিদ্দিক ভাইয়ের উত্তর দেওয়ার সময় 164 ধারাটা সম্পর্কে বললাম, ওই যে রিমান্ডের কথা বললো না, যে পুলিশ যে রিমান্ডে নেয়, রিমান্ডটাকে ব্যাখ্যা করার কথা ছিল, আমি তখন ভুলে গেলাম। রিমান্ড জিনিসটা নেওয়া হয় কিসের জন্য, যে এই আসামি অপরাধ করেছে, এটা তো একটা অনুমান। বাদী বা রাষ্ট্রপক্ষ বা মানে ফরিয়াদি যখন মামলা করে বা রাষ্ট্রপক্ষ যখন একজনের বিরুদ্ধে অভিযোগ দেয়, তখন সেই অভিযোগের ভিত্তিতে আদালত প্রাথমিকভাবে ধরে নেয় যে ওই লোকটা অপরাধী। তারপরে ঘটনার বর্ণনা বা
ফরিয়াদি পক্ষ বা রাষ্ট্রপক্ষের সমস্ত নথি দেখে তার কনফিডেন্স বিল্ড আপ হয় যে হ্যাঁ আসলে এই লোকটা অপরাধী। এখন ওইরকম অবস্থায় পুলিশ এসে তার কাছে রিমান্ডের দাবি করলো। রিমান্ডের দাবি করলো কেন? রিমান্ড মানে কি? রিমান্ড মানে হচ্ছে সাধারণ বাংলা হচ্ছে প্রেরণ, আর এটার আরেকটু আইনি ভাষায় এটাকে বলা হয় পুনঃপ্রেরণ বা পুনরায় আটক। যদি ফৌজদারি মামলার ক্ষেত্রে রিমান্ড ব্যবহার করেন তার অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে পুনরায় আটক করা। তো উনি তো আটক ছিলেন, আদালতে হাজির হলেন, কিংবা আটক ছিলেন না, আদালতে হাজির হয়েছেন, তো বলছে যে ওনাকে জামিন দেওয়া যাবে না, ওনাকে রিমান্ডে দেন। পুলিশ এই কথা বললো। অথবা উনি আটক ছিলেন, আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করছে, ওনারা বললেন যে জামিনের আবেদন তো নাকচ হওয়া উচিত প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে উনি স্বয়ং অপরাধী এবং এই মামলার বিষয়ে তদন্তের প্রয়োজনে ওনাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন, এই কথাটা বলবে। তো রিমান্ড তাহলে কেন নিচ্ছে পুলিশ? তদন্তের প্রয়োজনে। তাহলে ওনাকে পুলিশ হেফাজতে আটক রেখে কি করবে? কি জিজ্ঞাসা করবে? বলবে যে আপনার এই ঘটনার সাথে কে ছিল, আপনি আসলে তখন কোথায় ছিলেন, আমরা তো ঘটনা এখনো বুঝতে পারছি না, আপনি আমাদেরকে হেল্প করেন। হ্যাঁ, সেটা হুমকি ধামকি নানান ভাবে তার কাছ থেকে তথ্য আদায় করে। কিসের জন্য? তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য। তার কাছ থেকে রিমান্ডে নেওয়া মানে এটা না যে তার অপরাধ প্রমাণ করার জন্য, তদন্ত কাজে সহায়তার জন্য করা হয়। আর 164 এর জবানবন্দি বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা তো অন্য জিনিস, আদালত নেয়। হ্যাঁ, তাহলে পুলিশের যে রিমান্ড, সেই রিমান্ডটা হচ্ছে তথ্য সংগ্রহের জন্য বা তদন্ত কাজে সহায়তার জন্য। দেখা যাবে যে ওর কাছ থেকে আরো কিছু তথ্য পাওয়া গেল, একটা ক্লু পাওয়া গেল, সেই ক্লু ধরে মূল আসামিকে গ্রেফতার করা গেল, কিংবা এটাই আবিষ্কার হলো যে যে ব্যক্তি ধৃত আছে উনিই আসলে মূল আসামি। মানুষ তো সারাক্ষণ মিথ্যা কথা বলতে পারে না, কথা জিজ্ঞেস করতে 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 এটা হয়, সে সত্যি কথাটা বইলা ফেলে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিস্টার আরিফুর রহমান, কি বলবেন? স্যার এখানে যে বলা হয়েছে আসামির উপর প্রতারণা করিয়া তা আদায় করা হয়েছে 29 দ্বারাই, এটা স্যার একটু যদি ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, এটা সম্পর্কে আমার জানা নাই, এটা একটু ভালো ভালো বই দেখবেন আর হচ্ছে কেস ল দেখবেন। হ্যাঁ, এটা সম্পর্কে আমি মানে ডিপ স্টাডি করি নাই, এটা একটু দেখে নেবেন। আচ্ছা, ইংরেজি অংশে একটা হচ্ছে হ্যাভ বিন কজড বাই এনি ইনডিউসমেন্ট, থ্রেট এবং আরেকটা জিনিস বলা আছে, সরি। আচ্ছা, এখানে আছে ডিসেপশন। শোনেন, 24 ধারায় যে ইংরেজি শব্দগুলো আছে, এটা এই শব্দগুলো দিয়ে কিন্তু 20 সালে পরীক্ষা আসছিল। একটা হচ্ছে ইনডিউসমেন্ট, আরেকটা হচ্ছে থ্রেট, আরেকটা হচ্ছে প্রমিস হ্যাভিং রেফারেন্স টু দ্য চার্জ। আচ্ছা, মানে একটা হচ্ছে ইনডিউসমেন্ট, থ্রেট আর প্রমিস, এই তিনটা শব্দ আছে। আর 29 ধারায় শব্দটা হচ্ছে ডিসেপশন, মানে প্রতারণামূলক ভাবে তাকে তার কাছ থেকে আদায় করা। দেখেন এটা একটু কেস ল ঘাটেন। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে মৌমিতা পাল। স্যার বলেন। আমি এই যে আপনার দোষী কনফেশনে স্যার এটা দুটো বিষয় আসছে, একটা হলো আপনার জুডিশিয়াল কনফেশন আর একটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। তা স্যার এই দুটোর মধ্যে এই যে আমাদের 4টে ধারার মধ্যে কি এই ধারা কি দুটো ডিভাইডেড করতে পারি? আচ্ছা, ডিভাইডেড করতে পারেন, মানে এটা এমন মেজর কিছু না। হ্যাঁ, জুডিশিয়াল মানে হচ্ছে আদালতের কাছে বলা, বুঝছেন? হ্যাঁ, আর এক্সট্রা যেটা স্যার এক্সট্রা জুডিশিয়াল বা নন জুডিশিয়াল কনফেস বলা হয়, কনফেশন বলা হয়, সেটা হচ্ছে যে আদালত ব্যতীত অন্য জায়গায় কোথাও কনফেস করলে, আদালত ব্যতীত। জি স্যার, সেটাও অ্যাকসেপ্ট হয় কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, সেটাকে বলা হচ্ছে দোষ স্বীকার নাকি স্যার? প্রথমত না, এইটা নিয়ে মানে হাইকোর্টের একটা রায় আছে, সেখানে বলছে যে মানে অন্যগুলো তো আসলে কনফেশন বলাই উচিত না। কথা হচ্ছে যে এটাকে কনফেস বলবো কেন, যেটা কনফেশনই না। হ্যাঁ, মানে এইটা ব্যবহার হয় মানে রায় টায় লেখার ক্ষেত্রে এই সমস্ত শব্দগুলো বিভিন্ন সময় আসছে আর কি। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি, মানে একটু ইয়ে যে আলামত হিসেবে স্যার। হ্যাঁ, আলামত হিসেবে বা আলামতের বাইরেও। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাকে একটু বলতে হবে মিস্টার জিয়াউল হক তালুকদার,
Not responding. Rabia. Rabia. Not responding. Mr. Jahidul is আচ্ছা স্যার রাবেয়া আমি please. এইমাত্র জয়েন করলাম স্যার, আমি অসুস্থ ছিলাম স্যার। অসুস্থ ছিলেন, আচ্ছা আমরা তবু কি আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? পড়িনি তো স্যার, আমি আজকে এই ক্লাসটাতে সাক্ষ্য আইনের দুটো ক্লাসের একটাও দেখেন নাই? না স্যার, আমি অসুস্থ ছিলাম। ধন্যবাদ আপনাকে, আপনার সুস্থতা কামনা করি এবং সাক্ষ্য আইনের দুটো ক্লাস অতি শীঘ্র দেখে নেবেন, অতি শীঘ্র। মিস্টার মিজান রহমান। নট রেসপন্ডিং। মিস্টার জাহি, আচ্ছা জি মিজান ভাই বলেন। হ্যাঁ বলেন, আপনি বলেন যে আদালতের মে প্রিজিউম এই বিষয়টার সংজ্ঞা কোথায় দেওয়া আছে? 4 ধারায় স্যার, সাক্ষ্য আইনের 4। সাক্ষ্য আইনের 4 ধারায়। আচ্ছা আপনাকে আরো প্রশ্ন করি, সাক্ষ্য আইনের 3 ধারার শিরোনাম কি? আদালত বই দেখেন না। আদালতের বলতে মানে আদালত বলতে কি বোঝায়? যে সাক্ষ্য আইনের 3 ধারার শিরোনাম জানতে চেয়েছি। সরি স্যার, আমি শিরোনামটা পারবো না স্যার, বাট ভিতরের ইয়েটা পারবো। আচ্ছা তাহলে সাক্ষ্য আইনের 3 ধারায় কি বর্ণনা করা আছে আপনার নিজের ভাষায় বর্ণনা করুন দেখি। ওই যে স্যার আদালত ইন্টারপ্রিটেশন ক্লজ বোঝায়। আমি যাকে পড়া ধরেছি শুধু তিনি বলবেন, অন্য কেউ মাইক্রোফোন অন করে কোনো কথা বলা নিষেধ। আমি পড়া ধরছি ইনফ্যাক্ট। হ্যাঁ আদালত বলতে জজ, ম্যাজিস্ট্রেট বা আইন ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তিকে বোঝায়, আর কিন্তু আদালত বলতে সালিশকে বোঝায় না। আচ্ছা ভেরি গুড, আদালতের সংজ্ঞা দিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, আপনি পেরেছেন। মিস্টার জাহিদুল ইসলাম। মিস্টার জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন যে কনক্লুসিভ প্রুফ এটার সংজ্ঞা কোথায় দেওয়া আছে সাক্ষ্য আইনে? হ্যালো, কনক্লুসিভ প্রুফ এটার সংজ্ঞা সাক্ষ্য আইনে কোথায় দেওয়া রয়েছে? কনক্লুসিভ প্রুফ স্যার 3 ধারায়। 3 ধারায়। আচ্ছা শ্যাল প্রিজুমের সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে? সেল প্রিজমের সংজ্ঞা স্যার 4 ধারায় দেওয়া আছে। মে প্রিজুমের সংজ্ঞা কোথায় দেওয়া আছে? এটাও 4 ধারায়। তারপরে চূড়ান্ত প্রমাণ। আচ্ছা চূড়ান্ত প্রমাণ হচ্ছে তার মানে 4 ধারায় সংজ্ঞায়িত আছে, আর কনক্লুসিভ প্রুফ হচ্ছে 3 ধারায় সংজ্ঞায়িত আছে, রাইট? জি স্যার, কথা ঠিক? চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফ না স্যার, 4 ধারায় এই সংজ্ঞা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি শুরুতেই বললেন কনক্লুসিভ প্রুফ 3 ধারায়, সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম। ভাই যেভাবে বলছেন যে সংজ্ঞা, আমি বলছি সংজ্ঞা ধারা তো 3 ধারা, এই জন্য 3 ধারা চলে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, তো সংজ্ঞার ধারা 3 ধারা। এখন ধরেন যে মানে শুধুমাত্র একটা আইনে যেই ধারায় লেখা আছে সংজ্ঞা সমূহ অথবা ইন্টারপ্রিটেশন ক্লজ, সেই ধারাতেই শুধু সংজ্ঞা থাকবে এমন তো কোনো কথা নাই। না স্যার, এমন কথা আছে? হ্যাঁ এমন কোনো কথা নাই, যখন যেখানে প্রয়োজন তখন সেভাবে সংজ্ঞা প্রদান করা হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ যেমন যেমন সাক্ষ্য আইনে কি পাই আমরা? স্বীকৃতির সংজ্ঞা কোথায় দেওয়া আছে? জাহিদুল ইসলাম ভাই বলেন দেখি। অ্যাডমিশনের সংজ্ঞা কোথায় দেওয়া আছে বলেন? আচ্ছা ধন্যবাদ আপনাকে। মৌমিতা পাল প্লিজ আপনি বলেন। ইয়েস স্যার। স্যার সেকশন 17। সেকশন 17। সেকশন 17তে মানে কি কি বলেছে একটু বলতে পারবেন? বই না দেখে কিন্তু। হ্যাঁ আপনাকে তো দেখতে পাচ্ছে না যেহেতু ক্যামেরা অফ। বলেন। স্যার কেউ যদি লিখিতভাবে মানে অনুমান করে, যে অনুমানের মাধ্যমে যে লিখিতভাবে বা মৌখিকভাবে যদি কোনো স্টেটমেন্ট দেয়, সেটা কোনো স্টেটমেন্ট দেয় মানে মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে, স্টেটমেন্ট কাকে দিবে? স্টেটমেন্ট যদি মুরাদ মোর্শেদকে দেয় অথবা মৌমিতা পালকে দেয়, এটা কি অ্যাডমিশন হবে? না, স্টেটমেন্ট কোথায় দিতে হবে? স্যার অথরিটির কাছে। অথরিটি কোন অথরিটি? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী? না না স্যার। তাহলে কার কাছে? নাকি ওসি সাহেব, নাকি কোনো ব্যারিস্টার? স্যার স্যার এখানে তো স্যার লেখা নাই যে কার কাছে দিতে হবে স্যার। স্যার অ্যাডমিশনে লেখা নাই স্যার, কিন্তু পরে লেখা আছে। পরে লেখা আছে? আচ্ছা ওকে, না আপনি অনেক গুছিয়ে বলেছেন। আপনি যে মনে রেখেছেন যে এটা লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে, না
জি স্যার। আচ্ছা, সুন্দর বলেছেন। তারপরে বলেছেন যে এইটা হয় বিচার্য ঘটনা বিষয় হবে, নয়তো প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে হতে হবে, না? জি স্যার। আচ্ছা, আপনি আরো বলেছেন যে এটা একটা স্টেটমেন্ট হতে হবে। সুন্দর, জি স্যার। খুব সুন্দর বলেছেন। অনুমান শব্দটাও ব্যবহার করেছেন, কিন্তু কার অনুমানের জন্য এটা বলা হবে? আদালতের অনুমানের জন্য। ও আলু। জি তাহলে স্যার। প্রধানমন্ত্রী, ব্যারিস্টার, ওসি সাহেব কারো কাছেই না, এটা আদালতের কাছে বলতে হবে, তখনই সেটা অ্যাডমিশন, না কি? হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর, আপনি পড়াশোনা মনে রেখেছেন। শবনম ফ্রম বরিশাল, কেমন? মাইক্রোফোন অন করেন। শবনম, শবনম আপা, নট রেসপন্ডিং। মিস্টার মৈত্রী কাফি, আসেন। জি স্যার। হ্যাঁ, আপনি একটু আমাদেরকে সাক্ষ্য আইনের 31 ধারার বিষয়বস্তু সম্পর্কে জানাবেন। বলতে পারবো না স্যার। বলতে পারবেন না, ধন্যবাদ। এরপরে আমি আরো টপাটপ ধরছি। মোহাম্মদ, আচ্ছা, মিস্টার আনিসুর রহমান, আনিসুর রহমান, জি স্যার। বলুন না 31 সেকশনের বিষয়বস্তু কি? 31 স্যার, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় স্যার, এরকম। স্বীকৃতি চূড়ান্ত স্বীকৃতি প্রমাণ। আচ্ছা, প্রমাণ ধন্যবাদ, ধন্যবাদ, নয়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, এই যে তিথি মেয়েটা আছেন, তিথি, দেখি মাইক্রোফোন অন করেন তো দেখি। তিথি, তিথি, জি স্যার। হ্যাঁ প্লিজ, সাক্ষ্য আইনের 31 বলুন। স্যার 31 বলেছে যে প্রথম যে পয়েন্টটা সেটা হলো স্ট্যাপল হচ্ছে স্বীকৃতির বাধা। এখানে প্রমাণ হবে স্বীকৃতির বাধাটা যেটা, সেটা নিয়ে কথা বলছে। কি আর কথা হচ্ছে বলেছে, কি কথা বলেছে? স্যার এটা হলো অ্যাডমিশন বাই স্টেটমেন্ট, স্টেটমেন্টটা দেয়া হবে সেইটা প্রমাণ, সেটা যদি প্রমাণের বাধা সৃষ্টি করতে পারে। আর স্যার হলো এখানে যে স্বীকৃতি, যে স্বীকৃতিটা দেয়া হবে, সেই স্বীকৃতিটা আদালতের যে স্বীকৃতিটা সেটা চূড়ান্ত প্রমাণ নয়। সেটা চূড়ান্ত প্রমাণ নয়, এটার মানে বলছেন চূড়ান্ত প্রমাণ নয়? চূড়ান্ত প্রমাণ মানে হচ্ছে যে মানে না স্যার, এটা বোঝেন না? জি জি। আচ্ছা, আপনি বই দেখে বললেন না তো? না স্যার, বই নেই। বই নাই, আচ্ছা, মানে আমাদের একজন জেনুইন। কিন্তু ঘটনা হচ্ছে যে বই তো লাগবে। হ্যাঁ, বলবেন যে বই আছে কিন্তু বইটা বন্ধ আছে। হ্যাঁ, সেটা শুনতে আরো ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে। মনি, 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 আপনি একটু মাইক্রোফোন অন করেন। মনি, অ্যাকচুয়াল নামটা কি? মিষ্টি মনি নাকি? কই, মাইক্রোফোন অন করেন, কথা বলবেন না। অ্যান্ড্রয়েড ব্লু ড্রাইড কে আছেন এই আইডিতে? অ্যান্ড্রয়েড ব্লু ড্রাইড, নট রেসপন্ডিং। মিস্টার বাবুল আক্তার, মোহাম্মদ বাবুল আক্তার, বাবুল ভাই, নট রেসপন্ডিং। মিস্টার প্রমোদ দেবনাথ, প্রমোদ দেবনাথ, মিস্টার প্রমোদ দেবনাথ, নট রেসপন্ডিং। এশা, এশা নামে কে আছেন? এশা, নট রেসপন্ডিং। ফাহিমা, 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 নট রেসপন্ডিং। সালমা খানম, সালমা খানম, not responding. My God. Julia Akhtar, not responding. Farhana, কি ব্যাপার? ফাহিমা চৌধুরী, ফাহিমা চৌধুরী আসেন। ফাহিমা চৌধুরী, মাই গড, কি অবস্থা এগুলো? মিস্টার সাদমান হায়দার, স্যার 31 স্যার বুঝাই বলতে পারবো না স্যার। বুঝায় বলতে পারবেন না?
সবাই কি ধরে নিয়েছেন যে আমি 31-এর বাকি প্রশ্নটাই জিজ্ঞেস করছি, তাই আপনারা কেউ মাইক্রোফোন অন করছেন না নাকি? আমি তো ওই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য বলি নাই। আচ্ছা, ঠিক আছে, সাদমান হায়দার দরকার নাই, মানে ওইটার উত্তর দিতে পারলেন না। মিস্টার সজীব, মিস্টার সজীব, not responding. আব্দুল্লাহ আল নোমান। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আমাদেরকে বলবেন যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক ঘটনা যে সাক্ষ্য দেওয়া যাবে, এই বিধানটা বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে, এই বিধানটা সাক্ষ্য আইনের কোথায় বর্ণনা করা আছে? না পারলে বলে দেন পারবেন না। স্যার পারবো না স্যার। ধন্যবাদ মিস্টার। মাইক্রোফোন বন্ধ করেন আপনি নিজ দায়িত্বে। মিস্টার ইকবাল আহমেদ চৌধুরী, ইকবাল আহমেদ চৌধুরী বলুন। স্যার কিছু পারবো না স্যার। কেন স্যার? ইকবাল ভাই অনেক ব্যস্ত নাকি কর্মজীবন নিয়ে? স্যার জি স্যার, জি স্যার, দেখা হয়নি স্যার। আচ্ছা, মানে ক্লাসগুলো দেখা হয়নি না? দেখতে পারিনি। দেখে ফেলেন প্লিজ, হ্যাঁ দেখে ফেলেন। মিস শামিমা জামান, মিস শামিমা জামান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন তো, বিচার্য ঘটনা এবং প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে, এই বিধানটা কোন ধারায় বর্ণনা করা আছে? না পারলে বলে দেন। স্যার পারছি না। মোতাসিম বিল্লাহ আপেল, মোতাসিম বিল্লাহ আপেল, আপেল ভাই। পারছি না স্যার। পারবেন না। তানিয়া হীরা পারবেন? তানিয়া হীরা পারবেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মাইক্রোফোনটা কাছে নেন। পারবেন? 17 ধারায় আছে। সাক্ষ্য দেওয়া যাবে কোথায় জিজ্ঞেস করা হয়েছে সেইটা। বিচার্য ঘটনা এবং প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। আচ্ছা, পারেননি, বোঝা গেছে। শারমিন রহমান পারবেন? পারবেন না। নুরুন্নাহার খাতুন, নুরুন্নাহার খাতুন পারবেন? নট রেসপন্ডিং। ইকবাল হাসান, ইকবাল হাসান, মোস্ট প্রবাবলি ফ্রম খুলনা। বলুন। জি জি বলুন বলুন। 5 ধারা স্যার, 5 ধারা। 5 ধারা, রাইট। প্রশ্নটা কি ছিল? বিচার্য ঘটনা ও প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে 5 ধারার শিরোনাম। বলছে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু, বিচার্য ঘটনা সম্পর্কে এন্ড রেলিভেন্ট ফ্যাক্টস, এবং প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। এইটার মানে এটা আসলে বলাই বাহুল্য, কিন্তু এটা সম্পর্কিত বিধানটা বর্ণিত আছে 5 ধারায়। যেহেতু আছে সেহেতু পড়তে হবে। এমনকি এটা প্রশ্ন সম্মত এসেছিল। আচ্ছা, সাক্ষ্য আইন কত, মানে কোন মাসের কোন তারিখে কার্যকর হয়, এটার উত্তরটা দিবেন মিস্টার হামিদুর রহমান। 1872 সালের 1 সেপ্টেম্বর। পয়লা সেপ্টেম্বর। পয়লা সেপ্টেম্বর, গুড। মিস্টার আ আল মামুন, NM আ আল মামুন। জি স্যার বলেন। হ্যাঁ, আপনি আমাদেরকে 31 ধারাটার যে বলছে যে স্বীকৃতি কখনো চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার হবে না, এই কথাটার ব্যাখ্যা বুঝিয়ে বলেন। বুঝি নাই স্যার। বোঝেন নাই? 31 ধারাতে বলেছে যে অ্যাডমিশন কখনো কনক্লুসিভ প্রুফ হিসেবে ব্যবহার হবে না। এই যে কথাটা বলেছে,
এই কথাটার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বলেন। এডমিশন মানে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। হ্যাঁ, স্বীকৃতি যে চূড়ান্ত প্রমাণ নয়, এই কথাটার মানেটা কি? আচ্ছা, আপনার তো অনেক সময় লেগে যাচ্ছে। ধন্যবাদ স্যার, আপনাকে, ভুলে গেছি। ধন্যবাদ। মিস্টার নূর হোসাইন, দেখি বলেন দেখি। নট রেসপন্ডিং। মিস্টার বিদ্যুৎ মন্ডল, বিদ্যুৎ মন্ডল। স্যার একটু বাইরে আছে স্যার, এই জন্য বলতে ওকে, পারছি না। ধন্যবাদ। মিস্টার বিদ্যুৎ মন্ডল, মাইক্রোফোন বন্ধ করেন আপনার। বিদ্যুৎ মন্ডল বলুন। স্যার হবে না স্যার আমার, আপনারও হবে না কেন? বিদ্যুৎ দা, কি অবস্থা? আপনার পড়াশোনা হচ্ছে না নাকি? বলেন একটু দেখি। চাপের ভিতরে আছি, অফিসে এই মাত্র আসলাম। চাপের ভেতরে আছেন স্যার, আমি- কিন্তু সামলে নেবেন, মানে কনফিডেন্ট তো? ওকে স্যার, ঠিক আছে স্যার। আত্মবিশ্বাসী আছেন যে আপনি মানে হ্যাঁ সামলে আছি নেবেন? আছি আছি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, সাময়িক চাপ কোনো বিষয় না। হ্যাঁ, ওকে, ঠিক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেন আরেকটা কার নাম দেখলাম যাকে আমি পড়া ধরতে চাইলাম। একটু আগে নামটা চলে গেল। আচ্ছা, মিস্টার সোহাগ মিলন, আপনি দেখি বলেন দেখি। প্রশ্নটা কি স্যার? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, এই কথাটার মানে কি? মানে স্বীকৃতিটা মানে প্রমাণিত না, মানে এটা কোনো বাধা সৃষ্টি হয়েছে স্যার। বাধা এটা- সৃষ্টি হয়েছে। আচ্ছা, মিস্টার আবু জাফর, ধন্যবাদ। আপনি মাইক্রোফোন বন্ধ করেন। আবু জাফর ভাই বলেন। আপনার কাছে নিরাশ হব না আশা করছি। হ্যালো, স্যার। প্লিজ। স্যার, আমি পড়াশোনার মধ্যে নাই অনেকদিন, অফিসে এখনো, তারপরেও বলি স্যার যতটা আইডিয়া দিতে। জি জি। হ্যালো, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, মানে ওটা দিয়ে কোনো জাজমেন্ট করতে পারবে না, ফাইনাল জাজমেন্ট করতে পারবে না। বাট উনি যে স্বীকৃতি দিল, পরবর্তীতে অন্য কোনো যদি আপনার স্বীকৃতি দেয়, ওটা প্রতিবন্ধকতা তৈরি হবে তখন, যে এই স্বীকৃতির প্রতিবন্ধকতা তৈরি হবে। তৈরি হবে অন্য কোনো স্টেটমেন্ট যদি দেয়, তখন এটা যে বললো এটা ইগনোর করতে পারবে না এই কথাগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিস্টার আরিফুর রহমান। বলবো স্যার? না, মিস্টার আরিফুর রহমানকে বললাম। আচ্ছা, আরিফুর রহমান আছেন না? আরিফুর রহমান না আরিফুল ইসলাম? কই, উনি নাই বোধহয় আজকে। আচ্ছা, আচ্ছা, মিস্টার বাদশা, বাদশা ভাই, মিস্টার বাদশা ভাই। আসসালামু আলাইকুম স্যার। যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, এই কথাটা স্যার, ব্যাখ্যা আমি করেন। বলতে পারবো না এখন। আচ্ছা, স্যার আমি একটু, হ্যাঁ প্লিজ বলুন বলুন। আচ্ছা স্যার, এটা হচ্ছে কি মানে যেটা স্বীকার করবেন সেটাতেই চূড়ান্ত না, এটার পর আরো কিছু প্রসিডিং আছে। বাট যেটা একবার স্বীকার করে ফেলবেন সেটাকে আর কোনোভাবে অস্বীকার করতে পারবেন না, মানে এটা আপনি এই জায়গায় স্টপড হয়ে যাবেন। স্টপেল নীতি স্যার 115। হ্যাঁ, স্টপেল। এটা হচ্ছে 115 ধারাতে স্যার, 115 ধারা অনুসারে স্যার এটা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত উল্লেখ করা আছে স্যার। মানে যেখানে হচ্ছে স্বকার্যজনিত যে বাধাটা আছে, মানে স্বকার্যজনিত যদি বাধা হয়, মানে কোন স্বীকৃতিতে যে দেখা গেছে যে একজন লোককে বললো যে আমার এই জায়গাটা আছে, এবং সেই জায়গাটা ইচ্ছাকৃতভাবে যদি কোনো অন্য কোনো ব্যক্তিকে বা কোনো বিষয়কে সত্য বলে সে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস অনুযায়ী যদি কোনো কাজ করে, তখন সেই দুই পক্ষের মধ্যে যদি কোনো মামলার যে প্রতিপক্ষতা ঘোষণা করে, এবং সেই কার্যবিরতিটার যে বিষয়টি যদি অস্বীকার করে, তাহলে সেটাই হচ্ছে স্টেপল। এবং সে অনুসারে 31 ধারাতে যেটা বলা হয়েছে যে মানে যে স্বীকৃতিটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু চূড়ান্ত অ্যাডমিশন না। হ্যাঁ, সেটা কিন্তু চূড়ান্ত অ্যাডমিশন না, তবে সেটাকে মানে প্রমাণ করতে কিন্তু সেটা বাধা দিতে পারে। জি, রুহুল আমিন ভাই বলেন দেখি। আপনি মাঝে মাঝে সুন্দর উত্তর দেন, ভালো লাগে, বলেন। আপনি যে সেদিন পড়াইছিলেন যে সেটা হলো যে 31 ধারা, 31 ধারা হলো এজ এ হোল একটা ধারা। এখানে ওই যে 17 ধারা থেকে আমরা 30 ধারা পর্যন্ত যা পড়ছি তার সবই মোটামুটি 31 ধারার মধ্যে কভার করেছে। হ্যাঁ স্যার আমি বলবো স্যার, আমি বলতে পারি স্যার?
আর কথা শেষ হয়নি। ওনার কথা শেষ হোক। 31 ধারা হলো স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে তবে প্রমাণ প্রতিবন্ধ হইতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি যখন স্বীকৃতি দিবে এই স্বীকৃতিটা পরবর্তীতে সে অস্বীকার করতে পারবে। অস্বীকার করতে পারবে? হ্যাঁ, অস্বীকার করতে পারবে, এইটাই স্যার আমি জানি। তারা এটাই না, আমি অস্বীকার করতে পারবে না, আপনি তো একটা তবে- মৌলিক জায়গাতে একটু ভুল করে ফেললেন। আবু হ্যাঁ, বকর তবে সিদ্দিক, স্যার অস্বীকার করতে পারবে, করতে পারবে, তবে সকল ক্ষেত্রেই নয় এরকম। না 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 না, একটু ভুল বুঝলেন। আচ্ছা ঠিক আছে, আবু বকর সিদ্দিক ভাই বলেন দেখি। জি স্যার, কোন বিষয়ে প্রদত্ত অ্যাডমিশনটা যে স্বীকৃতি ওই বিষয়ে চূড়ান্ত প্রমাণ নহে, এটা প্রমাণে যে বাধা সৃষ্টি করে সেটা হলো মূলত যে সাক্ষী হিসেবে যাকে তলব করা যায়। আর এরকম দেখা যায় যে আপনার যে মৃত্যু ব্যক্তি বা কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না, এই ধরনের ব্যক্তির ডাইং ডিক্লারেশন যে পাওয়া যায়, কিন্তু সেটার প্রমাণটা স্বীকৃত হলেও যেহেতু তাকে ওই সাক্ষীকে এখানে তলব করা যায় না, এই জন্য এটা প্রমাণ নহে, সেক্ষেত্রে একটু প্রাসঙ্গিক কিছু বিষয় আদালতের এখতিয়ারে কাজ করে, এটাকে আমরা বুঝতে পারি। ঠিক আছে কি স্যার? আচ্ছা বুঝলাম, ঠিক আছে, মানে এই বিষয়ে বললেন মিস্টার কে যেন স্যার বলতে আমি চাচ্ছেন? জাকির হোসেন স্যার। প্লিজ জাকির হোসেন বলেন বলেন বলেন। স্যার এই যে 31 ধারাটা স্যার বলছে স্যার যে ওই প্রমাণে বাধা মানে এস্টোপেল। তো এখানে আরেকটা বিষয় বলা আছে যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, এটা দ্বারা আমি বুঝতেছি এরকম যে আমি একটা এডমিশন বা একটা কনফেশন আদালতে আমি পেশ করলাম, তো এটা কিন্তু আদালত ফাইনালি অ্যাকসেপ্ট করবে না, মানে চূড়ান্ত ভাবে নিবে না। এখানে আরো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আরো বিষয় আসবে, কিন্তু এটাই যে আদালত চূড়ান্ত ভাবে অ্যাকসেপ্ট করবে জিনিসটা এমন না, নিতেও পারে নাও নিতেও পারে। আরেকটা ব্যাপার এখানে আছে যে এস্টোপেল প্রমাণে বাধা। আমি একটা এডমিশন বা কনফেশন আদালতের সামনে উপস্থাপন করলাম, তো আমি পরবর্তীতে যে বিষয়টা আমি উপস্থাপন করলাম আমি কিন্তু এটাই কিন্তু আদালত প্রথম ধরে নিবে, মানে প্রথম ওইটাই নিবে। পরে যদি আমি এটা ছাড়া অন্য কোনো এডমিশন বা কনভেনশন দেই, তাহলে কিন্তু আদালত আমাকে অসত্য বা অনৈতিক পার্সন হিসেবে ধরে নিবে। আচ্ছা, বা আমি এটা আমি বুঝতে ধন্যবাদ। স্যার আমি একটু বলবো। রেজাউল ইসলাম বলেন আগে। স্যার ওই যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু প্রতিবন্ধকে বাধা সৃষ্টি করতেছে। অর্থাৎ আমি আপনার আইন কানুনের একজন স্টুডেন্ট, এটা আমি আপনার কাছে বলে আসলাম। বলার পরে এখন আমি পরবর্তীতে আর এটাকে যে আমি আইন কানুন একাডেমির স্টুডেন্ট, পরবর্তীতে আমি যাই বলতে পারবো না যে না আমি এই কথাটা বলিনি। এখানে আমাকে 115 ধারা আসে বাধা দিবে। হ্যাঁ বাধা দিবে, হ্যাঁ এটাই হচ্ছে স্যার মেইন, মানে 31 ধারা স্যার বিষয় স্যার। ওকে, আমি যেটা বলে আসবো সেটা স্যার আমাকে আমি আর এই কথাটা উল্টাতে পারবো না। বুঝতে পেরেছি, ধন্যবাদ। মিস্টার মোহাম্মদ আমিনুল খান না ইসলাম, আমিনুল খান বলেন দেখি। স্যার ধন্যবাদ স্যার। এই ধারাটার সাথে স্যার আমাদের পড়তে হবে 4 ধারা, তারপর এই 4 ধারার সাথে মানে চূড়ান্ত প্রমাণের কথা বলা আছে 41 এবং 112 ধারা। 112 ধারা যেখানে বলা আছে যে সন্তান বিবাহ স্থিতি থাকাকালীন সন্তান জন্মদানী বৈধতার চূড়ান্ত প্রমাণ, কিন্তু চূড়ান্ত প্রমাণ এটা আদালত ধরে নেবে, কিন্তু এটা খণ্ডনযোগ্য। এটা যেমন খণ্ডনযোগ্য বিবাহ স্থির আছে কিন্তু স্বামী বাংলাদেশের বাইরে আছে, সেই ক্ষেত্রে যদি সন্তান হয় সেটা খণ্ডন করতে পারবে। তার মানে চূড়ান্ত প্রমাণ আপনি স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় এটা, মানে কিন্তু যে চূড়ান্ত প্রমাণ নাই কিন্তু সে যেটা বলছে এটা তার বাধা দিবে। মানে সে যে একটা কথা বলছে আদালতের কাছে, এটা সরকার যদি বাধা এটা বলে বাধা দিবে। এই যে 15 থেকে 17 পর্যন্ত সাক্ষ্য আইনের এই ধারাগুলাতে। ওকে, কিন্তু এটা সবাইকে কনক্লুসিভ প্রুফ যেটা এটা। ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পেরেছি সবাই একই কথাই বলছেন, তবুও যারা যারা বলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সুন্দর বলার চেষ্টা করেছেন এবং জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। মানে আমি আসলে ওই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম যে 31 ধারায় দুটো বিষয় বলা আছে, একটা হচ্ছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না। বাদী এসে 5টা তথ্য বলল ঘটনার সময়, ঘটনা বর্ণনার সময়, তো সে যা বর্ণনা করলো সেই সমস্ত বর্ণনাগুলো সাধারণভাবে আদালত মে প্রিজিম আকারে ধরে নিবে, অনুমান করবেন।
অনুমান করতে পারে, করে নিয়ে আদালত অগ্রসর হবেন। বিবাদী এসে ওই সমস্ত বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করলেন। তো এই একমত পোষণ করার কারণে ওই যে সমস্ত বিষয়ে একমত পোষণ করলেন সেগুলো বাদীও স্বীকৃতি দিলেন, বিবাদীও স্বীকৃতি দিল। তো এই কারণে কি হলো যে এইটাকে কখনো চূড়ান্ত প্রমাণ আকারে গণ্য করা যাচ্ছে না, অর্থাৎ আদালত এটাকে চূড়ান্ত প্রমাণ আকারে গণ্য করতে পারে, নাও করতে পারে, কিন্তু আদালত রায়ের জন্য যেটা ব্যবহার করবে, যেমন ধরেন যে কোনো বিষয়ে স্বীকৃতি বাদী দিল, বিবাদী সেটা অস্বীকার করলো, তখন সেটা বিচার্য বিষয়ের মধ্যে চলে আসলো, তাই তো? বিচার্য বিষয় কোত্থেকে আসে? যে কোনো একটা বিষয়ে কোনো পক্ষ অস্তিত্ব দাবি করলো আর আরেকটা পক্ষ সেটা অস্বীকার করলো, তখন সেটা বিচার্য বিষয়। 3 ধারাতে সংজ্ঞা দেওয়া ছিল। একজন বললো যে ও আমার কাছে টাকা নিচ্ছে, আর পরে বললো যে না আমি টাকা নেই। একজন বললো ও আমার ঘুষি মেরে দাঁত ফেলে দিচ্ছে, আরেকজন বললো না আমি ঘুষি মেরে দাঁত ফেলি নেই। তাহলে স্বীকার অস্বীকার বা একটা বিষয়ের অস্তিত্ব বা অনস্তিত্ব, এগুলো দিয়ে কি হচ্ছে? বিচার্য বিষয় নির্ধারণ হচ্ছে। বিচার্য বিষয় নির্ধারণের মধ্যে দিয়ে সে যে বিষয়ে সিদ্ধান্তের দিকে পৌঁছাচ্ছে সেইটা প্রমাণিত বলে গণ্য হচ্ছে। ওই যে প্রুভ নট প্রুভ একটা বিষয় আছে না, চূড়ান্ত প্রমাণের একটা সংজ্ঞা দেওয়া আছে, শুধুমাত্র ওই কনটেক্সটে বিচার করেন না যে এটা চূড়ান্ত প্রমাণ কি না। বাদী এসে একটা কথা বললো মানেই সেটা আদালত ধরে নিল যে ইহা চূড়ান্ত রূপে সত্য আদালতের দিক থেকে, ব্যাপারটা তা না। আদালতের ওটার সত্যতা যাচাই করার খুব বেশি দরকার নাই, কারণ ওই বাদী যা ঘটনা বর্ণনা করেছে বিবাদীও এসে ঘটনাগুলো মোটামুটি স্বীকার করে নিয়েছে, কিন্তু একটা পয়েন্টে এসে অস্বীকার করছে যে এই ঘটনাটা ঘটে নাই, তাহলে ওই ঘটনাটাই শুধুমাত্র বিচার করবে। এখন স্বীকৃতি এমন কোনো জিনিস না যে এইটা চূড়ান্ত প্রমাণ আকারে আদালত তার মর্যাদা দেবে যে এটা একটা চূড়ান্ত প্রমাণ। মর্যাদা শব্দটা একটু বোঝার চেষ্টা করেন, যে ওটার স্ট্যাটাসটা এরকম ভাবে ঘোষণা করবে না যে এটা একটা চূড়ান্ত প্রমাণিত বিষয় হিসেবে গণ্য করবে, এমন না। ফলে স্বীকৃতি একটা সাধারণ তথ্য, স্টেটমেন্ট, অ্যাডমিশন, যে অ্যাডমিশনটা চূড়ান্ত প্রমাণ আকারে গণ্য হবে না, এটা একটা পার্ট। এবং একই সাথে এটাও বলছে যে এইটার আরেকটা পার্ট হচ্ছে ওই স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য যদি নাও হয়, তবুও ওই স্বীকৃতির বিষয়টাকে উল্টে অন্য কোনো কথা বলা যাবে না। সিম্পল। আমরা একটু পড়ার মধ্যে যাই। এখানে ধারা 32 এবং 33, যাদেরকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাদের বিবৃতি এবং বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত সাক্ষ্য, বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত সাক্ষ্য আসলে 34 ধারা থেকে, কিন্তু যাদেরকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাদের বিবৃতি, তারা যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকে সেটার প্রাসঙ্গিকতা আছে কি নাই সেটা সম্পর্কে 32 ধারা এবং 33 ধারা, এই দুটো ধারায় আলোচনা করছে। এবং 32 ধারায় এরকম 4 ধরনের লোকের কথা বলা হচ্ছে, যাদের কিনা 8টা পরিস্থিতির কথা বলা হচ্ছে, যে ওই 8টা পরিস্থিতিতে প্রদত্ত বিষয়গুলো বা প্রদত্ত বর্ণনাগুলো বা স্বীকৃতিগুলো সেগুলো মামলায় প্রাসঙ্গিক হতে পারে। যেমন একজন নিখোঁজ হয়ে যাওয়া লোক, কিংবা একজন মৃত লোক, কিংবা সেই চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখান থেকে আসতে 2-4 লাখ টাকা তার যাওয়া আসার খরচ দিতে হবে, কিন্তু মামলার বিষয়বস্তু 50,000 টাকা, তাহলে ওনার আসাটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। সুতরাং এই ধরনের লোককে কি করা যাচ্ছে না, সাক্ষী হিসেবে তলব করা যাচ্ছে না। তাদের যদি কোনো বিবৃতি থাকে, সেই বিবৃতি প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক, কখন প্রাসঙ্গিক হবে, কোন শর্তে প্রাসঙ্গিক হবে, এটাই এখানকার আলোচনার বিষয়। তো 32 ধারায় আমাদের পিডিএফ এর মধ্যে আমরা একটু 5 ধরনের মানুষের কথা বলছিলাম, তো এটা 4 ধরন করে পড়েন সেটাই ভালো। বাজারে সব বইয়ে 4 ধরনের কথা লেখা আছে, ছোটবেলায় লিখেছিলাম, বেশি পণ্ডিতি খাটাইতে গেছিলাম। আর ওই 4 ধরনের লোকের কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে 8টা পয়েন্ট এইখানে লেখা আছে পিডিএফ, এই 8টা পয়েন্টই হচ্ছে 32 ধারার বিষয়বস্তু, যেখানে 8টা ক্ষেত্রে 8টা শর্তে, 8টা ভিন্ন ভিন্ন শর্তের উপস্থিতিতে ওই নিখোঁজ লোক, মৃত লোক, অথবা তাকে আনাটা ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, এই ধরনের লোক যদি হয়, তাদের পূর্বে দেওয়া কোনো বিবৃতি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারে। এটাই হচ্ছে বিষয়বস্তু। আচ্ছা,
এইখানে 32 ধারায় যেই লোক মৃত বা নিখোঁজ ইত্যাদি হয়েছে, প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে তার বিবৃতি যেই সমস্ত ক্ষেত্রে প্রাসঙ্গিক, এইটা হচ্ছে শিরোনাম। এই শিরোনামের আন্ডারে 8টা পয়েন্ট বলা আছে, যে 8টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মানে ওই প্রকাশিতব্য বইতে এইটা সম্পর্কে একটা সারসংক্ষেপ দিয়েছি। মানে এটা মানে হালনাগাদ জিনিস, যে পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রেলিভেন্ট ফ্যাক্ট, কেসেস এমন কেসেস যার মধ্যে স্টেটমেন্ট অফ রেলিভেন্ট ফ্যাক্ট, প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে স্টেটমেন্ট, বিবৃতি বাই পার্সন হু ইজ ডেড or cannot be found etc. dead or cannot be found মানে নিখোঁজ ব্যক্তি etc. মানে হচ্ছে আরো যে কয়েক ধরনের লোকের কথা বলা হচ্ছে is relevant। বিধানটি এভিডেন্স একটা এত কত ধারায় উল্লেখ আছে? এটা 32 ধারায় উল্লেখ আছে। তো এইটার শিরোনামটাই ইনফ্যাক্ট তুলে দিয়েছে, দেখেন শিরোনামটাই তুলে দিয়ে বলছে এটা কোন ধারার বিষয়বস্তু, ইংরেজি শিরোনামটা তুলে দিচ্ছে, বুঝছেন? আচ্ছা, তো এখানে এই অংশটুকু বলা হচ্ছে যে 32-এরই 1 উপধারায় বলা হচ্ছে যে যখন এটা মৃত্যুর কারণের সাথে সম্পর্কিত, when it relates to cause of death, মৃত্যুর কারণ নিয়ে ওঠা প্রশ্নের সময়, বিশেষত যখন মৃত্যুর কারণ অথবা সেই ঘটনা যা থেকে তার মৃত্যু ঘটেছে সেই সম্পর্কে কোনো বিবৃতি প্রাসঙ্গিক হইতে পারে। এবং ধারার উদাহরণের মধ্যে ক নম্বর উদাহরণটা ওটা রিলেটেড ডিরেক্ট। অথবা যখন সাধারণ কাজকর্ম পরিচালনাকালে প্রদান করা হয়, or is made in course of business। বিজনেস মানে কিন্তু ব্যবসা শুধু না, বিজনেস মানে হচ্ছে কাজও বুঝায়। হ্যাঁ, ইংরেজিতে বিজনেস শব্দটার মানে হচ্ছে ব্যবসাও বুঝায়, কাজও বুঝায়, যে কোনো কাজ। তো বলছে কোনো পেশাগত বা বাণিজ্যের কাজের ক্ষেত্রে অথবা সাধারণ যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কাজের অংশ হিসেবে যখন কোনো কাজ করা হয়ে থাকে, যেমন কোনো খাতায় লিপিবদ্ধ হিসাব বা তথ্য বা তারিখ ইত্যাদি প্রাসঙ্গিক হইতে পারে। ধারার উদাহরণে থাকা খ এবং গ নাম্বার উদাহরণটা দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এরকম অথবা প্রদানকারী ব্যক্তির যদি স্বার্থ বিরোধী হয়, অর এগেইনস্ট ইন্টারেস্ট অফ মেকার, যিনি বিবৃতিটা দিয়েছেন, স্টেটমেন্টটা দিয়েছেন, তার নিজস্ব স্বার্থ বিরোধী হয়। নিজস্ব স্বার্থ বিরোধী মানে কেমন জিনিস? খুব সিম্পল জিনিস, যে আপনি মরার আগে বইলা গেলেন যে আমি মিস্টার আওলাদ হোসাইন, মিস্টার শাহেদ আল মামুন, মিস্টার আরিফুর রহমান, এদের 3 জনের কাছ থেকে 3 লক্ষ করে মোট 9 লক্ষ টাকা পাই, বইলা গেলেন। তাহলে কি এটা আপনার স্বার্থের পক্ষে না বিপক্ষে? আপনার স্বার্থের পক্ষে হলো। আপনি যদি কথাটাকে উল্টায় বলতেন যে মিস্টার আওলাদ হোসাইন, শাহেদ আল মামুন আর আরিফুর রহমান এই 3 জন আমার কাছ থেকে 3 লক্ষ করে মোট 9 লক্ষ টাকা পায়, তোরা একটু দিয়ে দিস আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তাহলে কি এটা নিজের স্বার্থের পক্ষে হলো? এটা নিজের স্বার্থের বিপক্ষে হলো। অর্থাৎ নিজের স্বার্থের বাইরে যখন কোনো তিনি কমেন্টস করছেন, যেই কমেন্টটা মানে তার স্বার্থকে রক্ষা করছে না, বরঞ্চ তাকে দায়গ্রস্ত করছে, এরকম ক্ষেত্রে উক্ত মৃত বা নিখোঁজ বা দূরে থাকা লোকের ব্যক্তি পূর্ববর্তী বিবৃতি প্রাসঙ্গিক হইতে পারে। ক্লিয়ার? সিম্পল। এরকম ভাবে সর্বসাধারণের অধিকার, মত বা প্রথা ইত্যাদি সাধারণ সংশ্লিষ্ট মতামত প্রদত্ত হয়। এটারও একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, কোন প্রথা সংক্রান্তে বা সর্বসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট মতামতের বিবৃতিও প্রাসঙ্গিক হতে পারে, তবে শর্ত এই যে প্রথা বা বিরোধ সৃষ্টি হবার আগে উক্ত বিবৃতি প্রদত্ত হতে হবে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে হচ্ছে আপনারা তো জানেন যে এজমেন্ট রাইট নামে একটা জিনিস ছিল বা আছে, সুখাধিকার। ধরেন যে গ্রামের মধ্যে দিয়ে অনেক একটা বিরাট একটা জমি জমার এলাকা আছে, মানে ওখানে ফসলি জমি আছে, তো ওর মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে, তো সেই রাস্তাটা আবার কারো কারো জমির মাঝখান দিয়ে গেছে। তো কারো কারো জমির মাঝখান দিয়ে যাওয়ার ফলে ওই জমিটার যিনি মালিক তিনি এটাতে কোনোদিন বাধাও দেয়নি, যে এটা পাবলিক ওয়ে হয়ে গেছে। মানে দীর্ঘদিন থেকে বেসরকারি জায়গায় এরকম 20 বছর ধরে যদি ব্যবহার হয় এবং মালিক যদি সেখানে বাধা না দেয়, তাহলে কি হয়ে যায়? ওই রাস্তাটা পাবলিক রাস্তা হয়ে যায়। মানে এটা রাস্তার ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি। তাহলে এরকম একটা পাবলিক রাস্তায় নিয়ে ধরা যাক যে 25 বছর পরে একটা বিরোধ আসলো, মালিক বলল যে এটা তো আমার রাস্তা, আমার জমি, আপনারা হাঁটতেছেন। এটা 25 বছর পরে সে আপত্তি তুললো, তাহলে 25 বছর পরে তামাদির আইন অনুসারে সেই বিষয়টা টিকবে না, ফলে ওইটা পাবলিক ওয়ে হয়ে যাবে।
মানে ওই লোকের জমি আর থাকবে না, অন্তত পাবলিকে যেটুকু রাস্তা দিয়ে হাঁটে। হ্যাঁ, এখন জমিটা সংক্রান্তে যখন বিরোধটা উঠলো, সেই ওঠার আগেই যদি কোনো লোক বলে থাকে, কোন একটা বিবৃতি দিয়ে থাকে যে এই রাস্তাটা আমরা 23 বছর ধরে ব্যবহার করে আসছি, তাহলে 2 বছর পুরনো সেই বিবৃতিটা প্রাসঙ্গিক হবে যখন কিনা বিরোধের প্রশ্নটা ওঠার আগেই তিনি মতামতটা দিয়েছিলেন কোনো প্রথা সম্পর্কে বা কোনো রীতিনীতি সম্পর্কে। ওকে, একই রকম ভাবে কোনো বংশগত বিষয় থাকে না অনেক সময়, যে অমুকে আমার সন্তান, কেউ অমুকে আমার সন্তান না, কেউ অমুকে আমার ভাতিজা হয়, হ্যাঁ আমি জানি যে ও আমার ভাইয়ের ছেলে, এই সম্পর্কিত আত্মীয়তা সম্পর্কে একটা বিবৃতি দিল, ধরেন হ্যাঁ রক্তের সম্পর্ক নিয়ে একটা বিবৃতি দিল, স্টেটমেন্ট দিল। এখন সেই স্টেটমেন্ট যখন বিরোধের প্রশ্নটা উঠলো তারপরে যদি দেওয়া হয়, তাহলে ধরে নেওয়া হবে যে উনি নিজের স্বার্থকে রক্ষার জন্য অনুরূপ একটা বিবৃতি দিয়েছিলেন। আর ওটা যদি না হয় যে নিজের মানে বিরোধের প্রশ্নটা ওঠার আগেই তিনি এইরকম একটা বিবৃতি দিয়েছিলেন, যেই বিবৃতিতে তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা তখন ছিল না, তাহলে সেই বিবৃতিটা প্রাসঙ্গিক হইতে পারে। তা বাদে না। দেখেন, প্রথা বা সর্বসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট মতামতের বিবৃতিও প্রাসঙ্গিক হতে পারে, তবে শর্ত যে প্রথা বা বিরোধ সৃষ্টি হবার আগেই উক্ত বিবৃতি প্রদত্ত হতে হবে। তারও পরে বলছে আত্মীয়তা বা বংশীয় সম্পর্কেও বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু বিরোধীয় প্রশ্নটি ওঠার আগেই বিবৃতি প্রদত্ত হয়েছিল। এরকম পারিবারিক বিষয় সংক্রান্ত কোন দলিলে মৃত লোকের রক্তের, বিবাহ সংক্রান্ত অথবা দত্তক সংক্রান্ত বিষয়ের অস্তিত্ব বা অনস্তিত্বের প্রশ্ন ওঠে, তখনও সেটা প্রাসঙ্গিক, কিন্তু বিরোধীয় বিষয়টি ওঠার আগেই তা প্রদত্ত হতে হবে। এই যে শর্তগুলো, ছোট ছোট শর্তগুলো, এই ছোট ছোট শর্তগুলো আপনাকে কনসিডারেশনে, বিবেচনায় রাখতে হবে। আবার তার মানে মৃত্যুকালীন ঘোষণা জেনারেলি একটা হচ্ছে কি, মরার সময় আমি মরার বিষয় নিয়ে কথা বললাম, মানে আমারে কেউ এসে মাইরা গেছে, খুব বেধড়ক পিটুনি দিয়া গেছে, আমি হসপিটালে 30 দিন যাবত শয্যাশায়ী অবস্থায় মারা যাওয়ার আগে বলে গেলাম যে অমুক 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 ব্যক্তি আমারে মারধর করছে এবং তার কারণে আমি মরে গেছি বা আমি মরে যেতেছি, আমি তো বাঁচবো না মনে হয়, এই যে কথাটা বললাম, তারপর আমি মারা যাওয়ার পরে যদি মামলা হয়, ওই যে বিবৃতিটা দেওয়া হলো, এই বিবৃতিটা আদালতে প্রাসঙ্গিক হইতে পারে যদি এটার পর্যাপ্ত সাক্ষী থাকে। তাহলে মৃত্যুকালীন ঘোষণা মানে মৃত্যুর সময় আমি এমন একটা ঘোষণা দিচ্ছি আমার মৃত্যু সম্পর্কে, এবং মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সেটা যদি প্রাসঙ্গিক হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হচ্ছে। এখন মৃত্যুর সম্পর্ক ছাড়া অন্যান্য বিষয়েও কিন্তু আমার ঘোষণা থাকতে পারে, কারণ 32 ধারায় বলছে যে 4 ধরনের লোক: মৃত লোক, নিখোঁজ লোক, তারপরে যিনি সাক্ষ্য দিতে অক্ষম বা অযোগ্য ব্যক্তি, এবং যাদের জন্য ব্যয় সাপেক্ষ ও সময় সাপেক্ষ, যাকে আনা হাজির করা। তাহলে মৃত লোক তো গান কেস, উনি তো আর ফিরবেন না। নিখোঁজ ব্যক্তি, উনিও গান কেস, উনি তো আর ফিরবেন না। কিন্তু অক্ষম বা অযোগ্য ব্যক্তি, ওনাকে হয়তো ফেরানো যাবে, কিন্তু উনি প্যারালাইজড, কোনো কথা বলতে পারেন না, ইশারাও বোঝেন না, হতে পারে তার বাকরুদ্ধ হয়ে গেছে, কিন্তু তার আগের দেওয়া একটা বিবৃতি ছিল, তাই না? তো ফলে ওই বিবৃতিগুলো প্রাসঙ্গিক হইতে পারে কোন কোন শর্তে, এগুলো 8টা ক্ষেত্র বলা আছে 32 ধারা। এরকম 33 ধারার একটা কথা বলা আছে, এটা আপনারা বাকিটা দেখে নেবেন। আমি আশা করি যে আইডিয়া, মানে আমি কথা বলে একটু বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা তো পড়তে হবে, নিজের একটু মেহনত করতে হবে, পড়তে হবে, অনেকগুলো উদাহরণ আছে, বিষয়বস্তুগুলো বর্ণনা করা আছে, তাই না? আচ্ছা, একই পড়াচ্ছি। গতদিন যারা কষ্ট করেছিলেন তাদের জন্য আমি লজ্জিত যে গতদিন ভালোভাবে পড়াইতে পারি নাই, তার চেয়ে বরং যদি বইলা দিতাম যে আজকে ক্লাস হইতেছে না, সেটা বরং বেটার ছিল। হোয়াটএভার, এরকম বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বিবৃতি, স্টেটমেন্টস মেড আন্ডার স্পেশাল সার্কামস্টেন্সেস, এরকম স্পেশাল কিছু পরিস্থিতির কথা বলছে। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক, ব্যবসা সম্পর্কে এরকম বলছে। কর্তব্য সম্পাদনের প্রসঙ্গে সরকারি নথিপত্র অন্তর্ভুক্ত বিষয়ের প্রাসঙ্গিকতা, মানে কোনো একটা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিসে বিভাগীয় সহকারী বিভাগীয় কমিশনার সাহেব তার দৈনন্দিন কার্যতালিকায় কোনো একটা বিষয় লিখে গেছিলেন, অতীতের 5 বছর আগের কোনো এক তারিখে কোনো একটা ঘটনা ঘটেছিল, সেটার প্রসঙ্গে উনি নথিতে ওনার সরকারি দায়িত্ব পালনকালে একটা নথিপত্রে একটা জিনিস লিখেছিলেন, সেইটা প্রাসঙ্গিক হইতে পারে। এটা কোন কোন ক্ষেত্রে বলছে? বিশেষ বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বিবৃতি, স্টেটমেন্টস
মেড আন্ডার স্পেশাল সার্কামস্টেন্সেস, তার মধ্যে একটা হিসাবের খাতা, তার মধ্যে একটা সরকারের নথি, 34-এ হিসাবের খাতা, 35-এ সরকারের নথি, 36-এ বলছে মানচিত্র, চার্ট বা নকশায় প্রকাশিত কোনো জিনিস। 45 বছর আগে কি 80 বছর আগে একটা মানচিত্র প্রণয়ন করা হয়েছিল যে আমাদের পূর্ববর্তী বাংলাটা কেমন ছিল। বাংলা তো শুধু বাংলাদেশ ছিল না, এখানে ছিল আসাম, ছিল বিহার, হ্যাঁ, উড়িষ্যা, তাই না, ঝাড়খণ্ড, এই সমস্ত এলাকা সবগুলো মিলে একটা বৃহৎ বাংলা ছিল। আমরা এখন যে বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ একটা ছোট্ট বাংলাদেশ, একটা খণ্ডিত বাংলাদেশ। তাহলে ওই রকম একটা মানচিত্র, একটা চার্ট বা নকশা, সেটাও প্রাসঙ্গিক হতে পারে। 37-এ বলেছে কোনো আইন বা প্রজ্ঞাপনের সাধারণের জ্ঞাতব্য ঘটনা সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। এরকম 38-এ বলেছে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। 38-এর কথাটা হচ্ছে এই যে আমরা ডিএলআর পড়ি কিংবা বিএলডি পড়ি বা যেখানে কেসের রেফারেন্স থাকে, এরকম এগুলো হচ্ছে মানে একেবারে বৈধ বা অনুমোদিত আইন গ্রন্থ, যেখানে উচ্চ আদালতের রায়গুলো থাকে, যে আদালতের রায়গুলো নিচের আদালতের জন্য কি একটা আইন হিসেবে পরিণত হয়, কিংবা নিচের আদালতগুলোর মানার জন্য সেটা বাধ্যতামূলক আকারে পরিগণিত হয়। তো এরকম 38 ধারাটা হচ্ছে ডিএলআর বিএলডি রিলেটেড, মানে রিলেটেড, এটা মনে রাখেন। তাহলে এই যে কালকে পরীক্ষা নিব 1 থেকে 55 পর্যন্ত, সেটার প্রশ্নের উত্তরগুলো পারবেন আশা করছি। এরকম ভাবে কোন বিবৃতির যে অংশ প্রমাণ করতে হবে, এখন লম্বা করে 5 বছর ধরে আপনার সাথে ব্যবসায়িক লেনদেনের একটা চ্যাটিং আছে, বা চিঠি পত্রের লেনাদেনা আছে, অথবা মেসেজে বা ইমেইলে চিঠি চালাচালি আছে, সেই 5 বছরের সমস্ত চিঠি ঘাইটা গত 1 মাস আগে আপনি একটা প্রতারণা করছেন আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে, তো 5 বছরের চিঠিপত্র এখন আদালতের জন্য প্রাসঙ্গিক না। এই 1 মাসের আগে প্রয়োজনে পড়তে পারে, আরো 2 মাস একটু ঘেটে ঘুটে দেখা যেতে পারে। ঘটনার বিষয় যখন উদ্ভব ঘটেছে, তাহলে সেই সময়কার, অর্থাৎ এক একটা নথির বা এক একটা বিষয়ের যেটুকু অংশ প্রয়োজনীয় শুধু সেইটুকু প্রাসঙ্গিক, সবকিছু প্রাসঙ্গিক করার দরকার নাই। হাজার হাজার পৃষ্ঠা থাকতে পারে, 6000 পৃষ্ঠার কোনো নথি থাকতে পারে, তার মধ্যে মাত্র 6টা পৃষ্ঠা প্রাসঙ্গিক হইতে পারে। সব পড়ার, সব আদালতের জন্য প্রয়োজনীয় নয়। এটাই বলেছে 39 ধারায়, বলছে যে বিবৃতি যখন কথোপকথনের দলিল, কখন অথবা কোনো গ্রন্থ অথবা পত্র বা কাগজ সমষ্টির অংশ বিশেষ হয়, তখন কি সাক্ষ্য দিতে হবে, যেটুকু প্রয়োজনীয় সেটুকুর পর্যন্ত সাক্ষ্য দিতে হবে, তার বেশি নয়। এদিকে 40 ধারায় বলেছে, এর পরের অংশ হচ্ছে যে একটা শিরোনাম আছে যে বলছে আদালতের রায় যখন প্রাসঙ্গিক। এই যে আদালতের রায় যখন প্রাসঙ্গিক, এখানে বলছে 40 ধারাটা খুব বিখ্যাত ধারা, এইটাকে বলা হয় যে রেস জুডিকাটার ধারা, মানে সাক্ষ্য আইনে রেস জুডিকাটার ধারা কোনটা যদি বলে তাহলে 40 ধারার কথা বলতে হবে। বলছে যে রায় দিল না একটা দেওয়ানি আদালত অথবা ডিক্রি বা আদেশ বহাল থাকতে কোনো আদালত আইনত কোনো একটা দেওয়ানি মোকদ্দমা আমলে নিতে পারে না বা ওর বিচার করতে পারেন না, সেই রায়, ডিক্রি বা আদেশের অস্তিত্ব যখন প্রাসঙ্গিক ঘটনা, তখন প্রশ্ন ওঠে যে উক্ত দেওয়ানি মোকদ্দমা আমলে নেওয়া বা বিচার করা সেই আদালতের পক্ষে উচিত কিনা। খুব সিম্পল ঘটনা। আমরা রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা পড়েছি 10 এবং 11 ধারায়। দেখি দেওয়ানি কার্যবিধি কেমন পড়ছেন, চ্যাট বক্সে লেখেন 10 ধারার শিরোনাম লেখেন দেওয়ানি কার্যবিধি, চট করে এক্ষুনি এই মুহূর্তে চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে লেখেন 10 ধারার শিরোনাম কি। উম্মে হানি সবার আগে লেখেন দেওয়ানি কার্যবিধির 10 ধারার শিরোনাম কি। জাকির হোসাইন, রেস জুডিকাটা, আচ্ছা উম্মে হানি উত্তর লেখেনি নাই, হইলো কিছু এখনো লেখেন নাই, ঠিক না। মোকদ্দমা স্থগিত করা, ওরে বাবা, বিচারাধীন মোকদ্দমা স্থগিত, দ্বিতীয় মোকদ্দমাটা স্থগিত। আচ্ছা, আমি এক্সাক্ট শিরোনাম জানতে চাইছি। ওকে, ধন্যবাদ যারা যারা উত্তর দিয়েছেন, ভালো করেছেন। রেস সাবজুডিস এই শব্দটা দেওয়ানি কার্যবিধিতে নাই, কিন্তু এটার ধারণা সংশ্লিষ্ট যে ধারাটা সেটা হচ্ছে 10 নম্বর ধারা।
যার শিরোনাম হচ্ছে স্টে অফ সুট, মোকদ্দমা স্থগিত রাখা বাংলায় বললে। ইংরেজিতে বললে স্টে অফ সুট। আর 11 ধারার শিরোনামটা হচ্ছে রেস জুডিকাটা, মানে নিষ্পত্তিকৃত বিষয়, সেইটা নিয়ে আদালতে দ্বিতীয়বার মামলা করা যাবে না, নিষ্পত্তি হয়ে গেছে। তো 40 ধারায় বলতেছে যে এই যে প্রথম যে মোকদ্দমাটা দায়ের হয়েছিল রেস সাবজুডিসে, মানে 10 ধারা বলেন আর 11 ধারা বলেন, যে রায় অথবা ডিক্রি অথবা আদেশ, একটা মামলা চলমান অবস্থায় আছে অথবা চলমান অবস্থায় শেষ হয়ে গেছে, রায় হয়ে গেছে, ডিক্রি হয়ে গেছে, রায় হোক ডিক্রি হোক, চলমান অবস্থায় আদেশ হোক, হোয়াট এভার, এইটা নিয়ে যখন একজন আবার দ্বিতীয় মোকদ্দমাটা করে একই পক্ষবৃন্দের মধ্যে, তখন দ্বিতীয় মোকদ্দমার বিষয়ে তো আর জজ সাহেব এমনি এমনি জানতে পারবেন না। বিবাদী সমন পাবে, বিবাদী এসা বলবে যে এই মামলাটা চলমান আছে, অথবা বলবে যে এই মামলাটা অলরেডি ডিক্রি পেয়ে গেছি আমি, আবারও মামলা করা হয়েছে। তখন কি তাকে ওই পুরোনো মামলার ডকুমেন্টটা নিয়ে এসে দিতে হবে? এই যে পুরোনো মামলার বিষয়টা নিয়ে এসে দিতে হবে, সেটা দেওয়াটা যে প্রাসঙ্গিক, এটাই 40 ধারার বক্তব্য। সিম্পল। অর্থাৎ ওই বিষয়টা সাক্ষ্য আইনের এই 40 ধারা মতেই আমরা হাজির করে কথা বলে থাকি। 41, 42, 43, 44 আমি আর পড়তে পারি না, আমি ভাবছি যে এটা পড়ে আর একটু গোছায় আপনাদেরকে দিব। এইটা আমি ইনফ্যাক্ট সাক্ষ্য আইনের এই বিষয়টা যে আগামী রবিবার বা সোমবারে লিখবো, দেখি তারপরে কোনোদিন। এরপরে হচ্ছে তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, এইরকম শিরোনামে একটা আলোচনা রয়েছে, যেখানে বলছে 45-এ বলছে, একটু ছোট্ট করে যারা ক্লাসে আছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইখানে বলছে তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক। এই যে তৃতীয় পক্ষ, মানে এতক্ষণ আমরা যা পড়লাম সব সামহাও মামলার পক্ষ বা স্বীকৃতি যারা দিতে পারেন সামহাও তারা, এখন হচ্ছে তৃতীয় পক্ষের কথা আসছে, মানে মামলার তারা সরাসরি পক্ষ কোনোভাবেই না। তো এরকম একটা অংশ হচ্ছে বিশারদ, যারা বিশারদ মানে যে কোনো বিষয়ে বিশারদ। এইখানে বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তাক্ষর বিষয়ে এবং টিপসই সাদৃশ্যের প্রশ্নে, এরকম 5টা বিষয় বলা আছে। বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা অথবা হস্তাক্ষর অথবা টিপসই সাদৃশ্য, এই 5 ধরনের লোককে এখানে বিশারদদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পরীক্ষা নাকি এই প্রশ্ন আসছিল, একজন বলল, আমি ভুলে গেছি। তাহলে এখানে 5 ধরনের লোকের কথা বলা হচ্ছে, সেটা বলে দিতে হবে, বা তাদেরকে এক্সপার্ট বলা হচ্ছে, এবং ওই সকল লোককে বিশারদ বলা হয়, এইভাবেই বলা হচ্ছে। কি বিপদ! এখন বিশারদ তো অন্য সেক্টরেও হইতে পারে, এখন বিজ্ঞানের মধ্যে হয়তো ডাক্তারও ঢুকে গেছে, কে জানে। হ্যাঁ, তো হোয়াট এভার, এক্সপার্টদের ওপিনিয়ন প্রাসঙ্গিক হইতে পারে আদালতের একটা মামলা চলার সময়। এই কথাটার এই মানে এটাই মূল কথা। এরকম 46-এ বলছে বিশেষজ্ঞদের অভিমতের সাথে সংশ্লিষ্ট ঘটনা, ওই যে এক্সপার্টরা যে অভিমত দেবেন সেটার সাথে যদি সংশ্লিষ্ট আরো কোনো ঘটনা থাকে তাহলে সেটাও প্রাসঙ্গিক হইতে পারে। একবার ওটাকে কি বলে, অ্যালটিটিউড বলে। অ্যালটিটিউড কাকে বলে? মানে উচ্চতার কোনো কিছু জানেন না কেউ? না, আচ্ছা, এগুলো বিষয়ে একটু জ্ঞানগম্যি কম, সায়েন্সের ছাত্র ছিলাম না আমি, তবে সায়েন্স বিষয়ে কৌতূহল অনেক। শোনেন, বাংলাদেশে যে প্রতি বছর সড়ক দুর্ঘটনা হয়, এরকম ইন্ডিয়াতেও প্রচুর হয়। তো ইন্ডিয়াতে একবার 2টা প্লেন মুখোমুখি হয়েছে, বুঝছেন, মুখোমুখি ক্র্যাশ করছে। ক্র্যাশ করে একেবারে মানে 2 বিমানের সব যাত্রী মারা গেছে। এইটা হবে আর কি গত 20 বছরের মধ্যকার ঘটনা হবে মনে হয়, মোস্ট প্রবাবলি, আমি ভুলে গেছি। এইটা নিয়ে ইন্ডিয়ান হাইকোর্ট একটা রায় দিচ্ছে। বিষয়টা হচ্ছে 2 প্লেন মুখোমুখি সংঘর্ষ, ওইটা নিয়ে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। প্রাণহানি হয়ে যাওয়ার পর এটা অনুসন্ধান করে নানান কিছু দেখা গেছে, ইন্ডিয়ান হাইকোর্ট বিষয়টা আমলে নিচ্ছে।
ভাবেন ব্যাপারটা। এখন হাইকোর্ট আমলে নিচ্ছে কি, দুইটা প্লেন কেন মুখোমুখি সংঘর্ষ হইলো? কারণ বিমানের সবসময় নিয়ম হচ্ছে যে একজন যদি 8 কিলোমিটার হাইটে যাইতে থাকে, আরেকটা প্লেন 10 কিলোমিটার হাইটে যাবে, আরেকটা প্লেন 12 কিলোমিটার হাইটে যাবে ভূপৃষ্ঠ থেকে। এখন এইটা নিয়ে কোনো একটা এই যে মানে উচ্চতা সংক্রান্ত এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে দূরত্ব সংক্রান্ত একটা জটিলতা তৈরি হওয়ার কারণে মেসেজে ভুল হয়েছে। একজন একরকম ভাবে মেসেজ পড়ছে, মানে যে মেসেজ আসে যে আপনি এখন এই হাইটে চলেন, এটা কিন্তু সবসময় মানে একটা ট্রাফিক দ্বারা পরিচালিত হয়। একটা ট্রাফিক বক্স আছে বা অফিস আছে বিমানের জন্য, মানে তারা সবসময় সেখানে যোগাযোগ রাখে যে আকাশের এখন কি অবস্থা, আমি যেই মানে ইয়েতে যাচ্ছি, যেই হাইটে যাচ্ছি সেই হাইটে কোনো জটিলতা আছে কিনা। হাউএভার ইন্ডিয়ান হাইকোর্ট সেই বিষয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে টিয়ে এগুলো বিষয়ে একটা রায় দিয়েছে, এবং রায়ের মধ্যে কিছু অবজারভেশন এবং কিছু নির্দেশনা দিয়েছে যেটা অবশ্য পালনীয়। তার মধ্যে একটা হচ্ছে যে যারা পাইলট হবেন তাদেরকে খুবই সাউন্ড ইংরেজি জানতে হবে, মানে খুবই ভালো দক্ষতার সাথে ইংরেজি জানতে হবে, মানে আধা আধা, পৌনে আধা বা পৌনে এক, মানে ইংরেজি পারি এরকম পারলে হবে না। মানে তার শোনার সেন্স, মানে হিয়ারিং ক্যাপাসিটি কেমন, তার ইংরেজি আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাপাসিটি কেমন, ইংরেজি লিখতে পারে কেমন, বলতে পারে কেমন, শুনতে পারে কেমন, সমস্ত কিছু। এইটা একটা নির্দেশনা আছে। তো এই পুরো কাজটা কি হাইকোর্টের কাজ? হাইকোর্ট কি এগুলো বিষয়ে এক্সপার্ট? হাইকোর্ট প্রয়োজনীয় এক্সপার্টদেরকে নিয়োগ দিচ্ছে, যেটা খুঁজে বের করেন। এটা নিয়ে অনুসন্ধান হয়েছে, নানান পর্যায়ে একটা শোরগোল পড়ে গেছে যে এত মানুষ মারা পড়লো। তো ওই রায়ের মধ্যে এই যে একটা ঘটনা সম্পর্কে এক্সপার্টদের মতামত নেওয়া হচ্ছে, এক্সপার্টদের মতামত সংক্রান্তে যদি কোনো ঘটনা থাকে, এক এক্সপার্ট একরকম বললো, আরেক এক্সপার্ট এসে আরেক রকম কইলো, এখন সেই এক্সপার্টের বক্তব্যের পেছনের ঘটনাও আদালতকে বিচার করতে হচ্ছে, বুঝতে হচ্ছে যে কোন বিষয়টা আরো অথেন্টিক, আরো সত্য। তাহলে একজন এক্সপার্ট যে ওপিনিয়ন দিচ্ছেন, সেই ওপিনিয়নের পেছনের যে গ্রাউন্ড, সেই ওপিনিয়নের পেছনের যে ফ্যাক্ট, সেটাও প্রাসঙ্গিক হইতে পারে। ওইটাই বলছে 45-এর পরে। আগে বলছে এহানারা হচ্ছেন বিশারদ, বিশারদের অভিমত প্রাসঙ্গিক। এখন বিশারদের অভিমতের সংশ্লিষ্ট ঘটনাও প্রাসঙ্গিক। ক্লিয়ার? তাহলে তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, এই শিরোনামে 45-এ বলছে বিশারদের অভিমত প্রাসঙ্গিক, 46-এ এসে কয় বিশারদের অভিমতের সাথে সম্পর্কিত ঘটনাও প্রাসঙ্গিক। মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। আমি আপনাদেরকে মাঝে মাঝে ভয় দেখাই, আসলে কিন্তু চলে আসবে। চলে আসলে কিন্তু আমার সুবিধা, আমি তখন বলবো, কলার ঝাঁকায় বলবো, হ্যাঁ বলছিলাম না আসবে। তাহলে আমি প্রত্যেকটা ধারা পড়ানোর সময় একবার করে বলে যাব, তারপরে বলবো যে আমার সব কমন। আপনি পড়েন না, এটা আপনার দোষ, আমার কি দোষ, তাই না? হস্তলিপি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, অপিনিয়ন অ্যাজ টু হ্যান্ড রাইটিং when relevant, হাতের লেখা, উদাহরণ পড়বেন, পরিষ্কার ঝকঝকা তকতকা, হাতের লেখা প্রাসঙ্গিক। অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, পড়ে নেবেন। প্রচলিত রীতিনীতি যখন প্রাসঙ্গিক, পড়ে নেবেন। আত্মীয়তা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, ওদিকে এমনিতে আত্মীয়তা সম্পর্কে ওই যে সমস্ত লোককে সাক্ষী হিসেবে হাজির করা যায় না, তলব করা যায় না, মৃত লোক, নিখোঁজ লোক, হ্যাঁ, তাদেরও আত্মীয়তা সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক ছিল। এখানেও ইন জেনারেলি আত্মীয়তা সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক, মানে আমি অমুকরে আর তমুকরে দেখছি স্বামী স্ত্রী রূপে চলাচল করতে, এই কমেন্টস প্রাসঙ্গিক। ওকে, ওগুলো বোঝানোর কিছু নাই। তারপরে মতামতের কারণ যখন প্রাসঙ্গিক, এবার শেষ কথা, মানে 51 ধারায় তৃতীয় পক্ষের অভিমত বলতে বলতে এবার বলছে যে ওপিনিয়নের গ্রাউন্ডও প্রাসঙ্গিক, বলছে গ্রাউন্ডস অফ ওপিনিয়ন হয় রেলিভেন্ট। হ্যাঁ, মানে কত দূর পর্যন্ত গেছে শুনেন, শিরোনামগুলো দেখা দেখা যদি পড়েন তাহলে ক্লিয়ার। আমরা 32 আর 33 ধারার উপরে একটা প্রধান শিরোনাম ছিল, 32 আর 33 তো নিজস্ব শিরোনাম আছেই, ওই দুটো ধারার একটা প্রধান শিরোনাম ছিল। কি শিরোনাম? বলে যে যেই সমস্ত লোককে সাক্ষী হিসেবে তলব করা যাচ্ছে না
তাদের অভিমত যখন প্রাসঙ্গিক। তারপরে 34, 35, 36, 37, 38 এই 5টা ধারায় আবার কি বলতেছে, যে বিশেষ বিশেষ পরিস্থিতিতে অভিমত যখন প্রাসঙ্গিক, যেমন হিসাব সংরক্ষণের খাতা, সরকারি কর্মচারীর দৈনন্দিন কার্যতালিকার যেই খাতা, এরকম ভাবে আইন গ্রন্থের বর্ণনা 38 দ্বারা, হ্যাঁ, এগুলো প্রাসঙ্গিক হইতে পারে। 39-এ বলছে, ওইটার একটা শিরোনাম আছে যে যেইটুকু অংশ প্রাসঙ্গিক। 40 থেকে আদালতের রায় যখন প্রাসঙ্গিক, 40 থেকে 44 মানে এটা আদালত রায় রিলেটেড, আদেশ রিলেটেড, ডিক্রি রিলেটেড, সেটা কেমনে প্রাসঙ্গিক হইতে পারে পরের একটা মামলায়। তারপরে বলতেছে তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, তার প্রথম ধারাটাই হচ্ছে বিশারদের অভিমত, অপিনিয়ন অফ এক্সপার্টস। 46-এ ওই এক্সপার্টের বর্ণনার পেছনের ঘটনা। তারপরে কি, যিনি হাতের লেখা বিশারদ, তারপরের ধারা। তারপরে প্রথা, রীতিনীতি, আত্মীয়তা এবং অপিনিয়নের গ্রাউন্ড তৃতীয় পক্ষের। তাহলে এইভাবে করে আমরা কি পড়ছিলাম, 5 নম্বর ধারা থেকে 55 ধারা পর্যন্ত সবই হচ্ছে প্রাসঙ্গিকতা রিলেটেড। তার মধ্যেই ছিলাম, প্রথমেই ছিল 5 থেকে 16 ঘটনার প্রাসঙ্গিকতা, তারপরে ছিল স্বীকৃতি 17 থেকে 31, যার মধ্যে দোষ স্বীকারোক্তিও আছে, তারপরে 32 থেকে তুমি বর্ণনা করলাম। এই শিরোনাম দেখে দেখে মূল শিরোনাম হচ্ছে প্রাসঙ্গিক, তার আন্ডারে অনেকগুলো সাব শিরোনাম, অনেকগুলো টপিক, 7টা টপিক। এই 7টা টপিককে যদি একটু মেমোরাইজ করেন এবং কল্পনা করেন তাহলে জিনিসগুলো মনে থাকবে। নেক্সট, এখানকার সর্বশেষ বিষয় হচ্ছে চরিত্র যখন প্রাসঙ্গিক। চরিত্রের প্রাসঙ্গিকতা সম্পর্কে কি বলেছে মনোযোগ দিয়ে শোনেন, আমি আর বই দেখাচ্ছি না, এটা আপনারা পড়লে বুঝতে পারবেন, ভেঙে ভেঙে এখন আর পড়াচ্ছি না। বলছে যে কোন দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, এটা বলছে 52 ধারায়। হ্যাঁ, চরিত্র অপ্রাসঙ্গিক কেননা আপনি বলতেছেন যে অমুকে আপনার জমি দখল করে নিচ্ছে, ভালো কথা, আপনি জমি দখল ফেরত চান, তাই তো? এখন জমি দখল ফেরত নিতে যা কইলেন যে ওই লোকটা এলাকায় একজন লম্পট ব্যক্তি হিসেবে পরিচিত, চরিত্র ভালো না, তো আদালত ওই চরিত্র ধুয়া কি করবে, পানি খাবে? ওই লোক জমি দখল করছে কিনা আর আপনি জমি ফেরত চান কিনা, এই তো ইস্যু। এখন আপনি ওই জমি দখল করছে ওই কাহিনী বলতে গিয়া ওই লোকে পূর্বে কত ডাকাতি করছে, চুরি চামারি করছে, কয়টা অকাম কুকাম করছে, আর চরিত্রহীন ব্যক্তি, এটা শুনে কোনো কাম আছে? কোনো কাম নাই, কোনো প্রয়োজন নাই। তাহলে কি দেওয়ানি মামলায় চরিত্র কখনো প্রাসঙ্গিক হয়? কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তবে তবে যদি ক্ষতিপূরণের মোকদ্দমা হয় তাহলে ওই লোক ক্ষতিপূরণ বা টাকা পয়সার লেনদেন সম্পর্কিত পূর্ববর্তী কোনো চারিত্রিক বৈশিষ্ট্য যা কিনা পূর্ববর্তী মামলা থেকে পাওয়া গেছে, তখন সেটা প্রাসঙ্গিক হইতে পারে। তাহলে দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, তবে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য তা প্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক বলেছে 52 ধারায়, 53-54 বাদ দিয়ে লাভ দিয়ে যাবেন 55 ধারায়, যেখানে বলছে ক্ষতিপূরণ নির্ণয় আবার প্রাসঙ্গিক। হলো, এর পরের কাহিনীটা হচ্ছে ফৌজদারি মামলায় চরিত্র প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক, 53 আর 54। তাহলে চরিত্র নিয়ে টানাটানি কয়টা ধারায়? 4টা ধারায়, 52, 53, 54, 55। তার মধ্যে 52 দেওয়ানি, 55 দেওয়ানি মামলা বিষয় বলেছে বা দেওয়ানি ক্যারেক্টার বিষয় বলেছে, আর 53 আর 54 পরপর দুটো ফৌজদারি মামলা সম্পর্কে বলেছে। বলেছে যে পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক হইতে পারে, অর্থাৎ আসামির পক্ষের উকিল বলতে পারে যে এই লোক খুবই ভালো, আমার আসামি খুবই ভালো লোক, কিন্তু আমার আসামি খুব ভালো লোক এটা আমি না বলতেই দৌড়ে আইসা ফরিয়াদি পক্ষের উকিল আইসা কয় এই আসামি তো বদের বদ, এই আসামি তো খারাপ লোক, এই কথা বলতে পারবে না। অর্থাৎ খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক, ভালো চরিত্র প্রাসঙ্গিক। নিশ্চয় ভালো চরিত্রের কথা
আসামির প্রতিপক্ষের উকিল এসে কবে না যে লোকটা তো খুব ভালো, এই কথা কবে? কবে না। কে বলবে? আসামির পক্ষের উকিলই বলতে পারে ভালো। তার আসামির বিপক্ষের উকিল কি বলবে? এই লোক খারাপ। তো আসামির পক্ষের লোক যদি বলে যে আমার আসামি খুবই, আসামির চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা যদি কয়, তখন বিপক্ষের উকিল বলতে পারবে যে না 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 না, এই লোক খারাপ। কিন্তু আসামির চরিত্র ফুলের মতো পবিত্র এই কথা আপনি আপনার মক্কেলের জন্য বলেননি, এই অবস্থায় অপোজিট পার্টি এসে লাভ দিয়ে বলতে পারবে না যে এই লোককে তো আমি চিনি, এ তো বদের হাড্ডি, এটা বলতে পারবে না। ক্লিয়ার? বলেছে আসামির চরিত্র খারাপ, এইটা ইন রিপ্লাই বলতে হবে। শব্দটা আছে ইন রিপ্লাই, মানে উত্তর প্রসঙ্গে বলা যাবে, তা বাদে বলা যাবে না। এখন ফৌজদারি কার্যবিধির, দুঃখিত, সাক্ষ্য আইনের 155(4) ধারায় কি বলা আছে জানেন? যেটা নিয়ে ওই যে একটু বিচারপতি মানে আমাদের জজ সাহেব একটা রায় দিলেন না, মানে কান নিয়ে গেল চিলে অবস্থা। হয়তো মানে সরকারের কথা বলা যায় না, বুঝছেন না? একদিকের ঘটনা আরেকদিকে মন নেওয়ানোর জন্য কত কিছু করে, আবার সাংবাদিকরাও কম যায় না। হ্যাঁ, মিডিয়া ট্রায়াল মানে মিডিয়াতেই বিচার সাইরা ফেলে। হ্যাঁ, মানে কোর্ট কি করবে না করবে, মানে কোর্টকে ডিকটেক্ট করে যে তুমি এইভাবে চালো, না হলে হবে না। হ্যাঁ, তো বলছে যে ওইখানে ওই মেয়েটা চরিত্র দেখতে হবে। মানে সাক্ষ্য আইনে এরকম একটা বলা আছে যে কোনো রেপ বা এই ধরনের মানে কোনো বিষয় এর ক্ষেত্রে ওই নারীর চরিত্র বিচার করা হবে, যেটা আসলে উচিত না। কারণ বিশেষ করে ওই নারীর চরিত্র দিয়ে কিছু আসে যায় না। মানে চরিত্র একজনের খারাপ হলেই আপনি একজন প্রস্টিটিউটকে আপনি রেপ করতে পারেন না, জোরপূর্বক আপনি তার সাথে যৌন মিলন করতে পারেন না, এবং এনি কাইন্ড অফ মানে আপনি বল প্রয়োগে যদি আপনি যে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করেন, ইভেন কি মানে আধুনিক বিষয়টাও ধরে নেওয়া হয় যেটা নিজ ওয়াইফের সাথে করাও বা যে কেউই হোক না কেন, তার সাথে কোনোভাবেই সেক্সুয়াল ইন্টারকোর্সটা জোরপূর্বক হবে না। এটা হলেই সেটাকে রেপ বলা হয়। তো একজন মেয়ের চরিত্র খারাপ কিংবা সে 10 জনের সাথে শুয়ে বেড়ায়, এইটা কোনো পরিচয় হতে পারে না যে তাকে রেপ করা যেতে পারে বা তাকে বলপূর্বক মানে জোরপূর্বক তাকে সেক্সুয়াল ইন্টারকোর্সে বাধ্য করা যেতে পারে। তো ফলে মানে নো জিনিসটা, মানে কোনো মেয়ে যদি বলে নো, মানে ইভেন যে মানে এটা উইদিন ইন্টারকোর্স টাইম, সেটাকেও নো হিসেবে অ্যাটলিস্ট সম্মান করতে হবে। যদিও ম্যারিটাল রেপ নিয়ে আরো অন্য কিছু আলোচনা আছে, সেই আলোচনাকে বিবেচনা সহকারে আইনটা প্রণয়ন হওয়া দরকার। মানে শুধুমাত্র ম্যারিটাল রেপকে একটা রেপ আকারেই দেখা না, মানে এটার সামাজিক মনোজাগতিক আরো বহুত ধরনের বিষয় আছে যেগুলো নিয়ে আরো অনেক স্টাডির বিষয় আছে। তো ওই ক্লজটা আসলেই খুব আপত্তিজনক যে কোনো একজন মেয়ে যদি অভিযোগকারী হয় তাহলে তার চরিত্র বিচার করা যেতে পারে যদি তার চরিত্র সম্পর্কিত বা মানে রেপ সম্পর্কিত বা এরকম কোনো শ্লীলতাহানি সম্পর্কিত, মডেস্টি সম্পর্কিত কোনো আলোচনা আসে। তার মানে আগে দেখতে হবে যে সেই মেয়েটার চরিত্র কেমন। এটা কমপ্লিটলি একটা রং জিনিস। তাহলে একটা ফৌজদারি মোকদ্দমায় চরিত্র প্রাসঙ্গিক হচ্ছে, ওইখানে তো 155(4) বলছে কার কথা? একটা বাদিনীর কথা বলছে, যিনি মামলা করছেন তার কথা বলেছে। আর 53(54)-তে কার কথা বলছে? আসামির কথা বলছে। কিন্তু এই আসামির কথাটাও ওইখানে প্রযোজ্য হইতে পারে, বাদীর ক্ষেত্রেও প্রযোজ্য হইতে পারে, যে তার চরিত্র আলোচ্য বিষয় নয়, যখন ওইটা একটা নির্দিষ্ট ফৌজদারি অপরাধ যা কিনা সংজ্ঞায়িত আছে। ওকে, তো এইটা মানে জাস্ট একটু মানে একটু বাড়তি আলোচনা করে রাখলাম, মানে কথায় কথায় কথার পিঠে কথা চলে আসলো বলে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে টপাটপ সারবেন, হাত তুলবেন সবার আগে। স্যার 32 ও 33 যে ধারা, হ্যাঁ বলুন। এর একটা ব্যতিক্রম ধারা হিসেবে 60 নম্বর ধারাটা মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। এখন স্যার এই যে আমরা 29-এ যেটা জানলাম
যে ওই ইয়েগুলো আপনার কি করে কয় কতকগুলো চূড়ান্ত প্রমাণ সহ প্রমাণ নয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে তাহলে মৃত্যু ব্যক্তি যখন আপনার ডাইং ডিক্লারেশন যখন এটা গ্রহণযোগ্য বা স্বীকৃত হিসেবে অনেক সময় গণ্য হচ্ছে, সেই সাথে মৌখিক সাক্ষ্য ওখানে পাওয়া যাচ্ছে না, এই জন্যই ওটা সাক্ষ্য হিসেবে নয়। তা এরকম নয় কি স্যার? না, এটা ওরকম তাই না? না, ওটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। অ্যাজ এ হোল কখনো অ্যাডমিশন চূড়ান্ত প্রমাণ নয়। জি অ্যাজ এ হোল এটা 32-33 ধারা উল্লেখে বলা হচ্ছে এরকম না। আর সাক্ষ্য জেনারেলি মৌখিক হতে হয়, নয়তো লিখিত হতে হয়, এই তো। তাহলে মৌখিক যে সাক্ষ্য সেটা অনেক গুরুত্বপূর্ণ সাক্ষ্য বা অনেক গুরুত্ব সহকারে সেটাকে বিবেচনা করা হয়। তাহলে মৌখিক সাক্ষ্য যারা দিতে পারে না, ওই যে মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, তারা দিতে পারছে না মৌখিক ভাবে সাক্ষ্য, আদালতে হাজির হয়ে বলতে পারছে না, জি স্যার। তাদের পূর্বে দেওয়া কোনো বিবৃতি স্টেটমেন্ট সেটা আদালতে প্রাসঙ্গিক পর্যন্ত হইতে পারে। বলে নাই যে ইহা প্রমাণ হবে কি হবে না, এটা কইছে? কয় নাই, না, বলছে প্রাসঙ্গিক হবে। তারপরে সেটা প্রমাণ করার দায়িত্ব কোর্টে যারা কন্টেস্টিং পার্টি আছে তারা করবে। জি স্যার, অন্যান্য বিষয় যেমনি প্রমাণ হয় তেমনি হবে। থ্যাংক জি ইউ। স্যার, বিচার্য বিষয় আদালতের। রাইট, হ্যাঁ, সঞ্জিদা হায়দার প্লিজ বলেন। আচ্ছা, হামিদুর রহমান আপনি বলবেন। আমি সেকশন 31 একটু কথা বলছি। বলেন। তো আপনি পড়ানোর দিন একটা উদাহরণ বোধহয় এরকম দিছিলেন যে কোনো লোক এসে থানায় বললেন যে আমি খুন করে আসলাম। এটা 31 ধারা সম্পর্কে বলি নাই, এটা বলেছিলাম 27 ধারা সম্পর্কে, 27। আমার মনে হচ্ছে যে ওইটা বলছিলেন না হামিদুর ভাই, আমি বলেছিলাম 27 ধারা প্রসঙ্গে। 27 ধারা প্রসঙ্গে কথাটা এইভাবে বলেছিলাম যে একজন লোক খুন করে এসে বলল পুলিশে যে আমি খুন করে আসছি। পুলিশ তখন সাথে সাথে ওকে হ্যান্ডকাপ পরায় ধরে নিয়ে থানা হাজতে রাখলো। রাখার পরে জিজ্ঞেস করলো কারে খুন করছেন? বলে আমার চাচারে। তো কখন খুন করলেন? বলে এই তো খুন করে সোজা থানায় চলে আসছি। তো বলে যে লাশ কোথায়? তো বলে যে ওইখানে পড়ে আছে, ওই পুকুর পাড়ে, আমাদের বাড়ির সামনে পুকুর পাড় আছে সেইখানে। তো পুলিশ সাথে সাথে সেখানে গেল, গিয়ে দেখলো সেখানে লাশ পড়ে আছে, গিয়ে দেখলো সেখানে রক্তমাখা ছুরি পড়ে আছে, গিয়ে দেখলো তার চোখে একটা বড় আঘাত হয়েছে না। সুরতাল রিপোর্ট করে নিয়ে পুলিশ আসলো। আসার পরে ওই লোকে তো কোর্টে চালান করলো। কোর্টে চালান করার পরে সাক্ষী হিসেবে পুলিশ যদি সাক্ষ্য দেয় যে ওই লোকটা থানা হাজতে আইসা কইছিল যে সে খুন করছে, কিন্তু আদালতে সে আইসা বলে যে সে খুন করে নাই, তখন পুলিশের এই দেওয়া সাক্ষ্যের কোনো ভ্যালু থাকবে না আদালতে, বিকজ এটা পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি। কিন্তু তার এই স্বীকারোক্তি গ্রহণীয় না যে তিনি খুন করেছেন, কিন্তু তার খুন করার অংশ হিসেবে অন্যান্য যে আলামত যা যা উদ্ধার হয়েছে সেইগুলো সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে, বাট ওই কথাটুকু প্রাসঙ্গিক হবে না যে সে খুন করেছে। দ্যাটস অল অ্যাবাউট 27। আমি এই উদাহরণটা বলেছিলাম। ওকে, ক্লিয়ার হয়েছেন? মানে আপনার সূত্র ধরে নিশ্চয়ই পুরনো, মানে যারা সেদিন বোঝেন নাই আজকে ক্লিয়ার হয়েছেন। মিস্টার তানভীর আহমেদ, আসসালামু আলাইকুম। প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো একটি মামলাতে যদি আমার কোনো একটা মামলাতে আপনাকে উইটনেস হিসেবে ডাকলাম, অ্যাজ এ উইটনেস আপনি স্বীকার করলেন আপনার কোনো একটা ফল্ট। এখন এই ফল্ট, এটা আপনার যে ফল্ট সেটা কিন্তু এই মামলার বিচার্য বিষয় না, হ্যাঁ, কিন্তু কোনো না কোনো ভাবে সেটা রিলেভেন্ট ছিল দেখে আপনি বললেন যে হ্যাঁ আমি এটা করতে দেখছি বা আমি নিজে এটার সাথে ছিলাম। এখন আপনার যে অপরাধটা, এটার জন্য কি আমি পরবর্তী কোনো মামলাতে সেটা করতে পারবো, মানে আপনাকে এটার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো কিনা? আমি আচ্ছা, কোথাও জানা করছিলাম যে আচ্ছা এটা হ্যাঁ বলেন, কোথায় কি পড়েছিলেন? এটা আমার খুব সম্ভবত শঙ্করের লেখা কত অজানার বইতে পড়ছিলাম যে একটা মামলাতে যদি আমি কোনোভাবেই অ্যাকিউজ ছিলাম না, আমি জাস্ট উইটনেস হিসেবে আসি একটা সাক্ষ্য দিলাম, আমার এই সাক্ষ্যর ভিত্তিতে আপনাকে কোনো শাস্তি দেওয়া যাবে না। জি জি, আপনাকে কোনো শাস্তি দেওয়া যাবে না, এরকম একটা বিধান সাক্ষ্য আইনে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি মানে বুঝতেছি না কোন জায়গায় আছে। এটা আমিও ভুলে গেছি, ওটা পড়তে পড়তে দেখবো, চোখে পড়বে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তাহলে স্যার এটা আছে ভ্যালিড না? এটা হ্যাঁ, মানে যেমন ধরেন যে আপনারা এই যে আপনাদের ফৌজদারি কার্যবিধি যদি পড়েন,
সাইট এই সবাই মিউট করেন। পুলিশ যদি কোনো তথ্যের প্রয়োজনে কাউকে ডাকে মামলার তদন্তের স্বার্থে, তো তাকে শুধুমাত্র সেই সমস্ত প্রশ্নেই জিজ্ঞাসা করা যাবে বা সেই সমস্ত প্রশ্নের উত্তরই তিনি দিতে বাধ্য থাকবেন যেগুলো ওই ঘটনা প্রসঙ্গে প্রাসঙ্গিক। এমন কোনো প্রশ্ন করা যায় না যেই প্রশ্নটা করলে উনি নিজেই, যে প্রশ্নের উত্তর দিলে উনি নিজেই একটা ফৌজদারি দণ্ডের দিকে যাবেন, উনি নিজেই একজন অপরাধী হিসেবে চিহ্নিত হবেন, এরকম কোনো প্রশ্ন করা যায় না। অনুরূপভাবে আদালতেও কোনো সাক্ষী যদি এমন একটা সাক্ষ্য দেয় যেখানে তার নিজের অপরাধের কোনো ক্লু চলে আসলো, নিজের করা অপরাধ, মানে সেটা একটা সাধারণ সাক্ষী হিসেবে সে মামলার বিচার্য বিষয় সম্পূর্ণ ভিন্ন, সেটার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু নিজের একটা কথা বলেছে, সেইটা সম্পর্কে মামলা করা যায় না। থ্যাংক ইউ। সানজিদা হায়দার কিছু বলবেন? নো। আশরাফুল আলম বলুন, চটচট করে বলুন। স্যার আসসালামু আলাইকুম। হুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এই যে স্যার কোর্টে যখন এই যে এই সাক্ষী নেওয়া হয়, হুম। সাক্ষী নেওয়ার পরে এই ম্যাজিস্ট্রেটের সামনে যে সাক্ষীটা নেওয়া হয় এরপরে কিন্তু স্যার আবার সই নেই সাক্ষীদের, ওই সাক্ষ্যটা কি স্যার শেষ পর্যন্ত বহাল থাকে না, নাকি স্যার এই সাক্ষ্যটার মধ্যে ঝামেলা হয়? না না, ঝামেলা হয় না, ওই সাক্ষ্য দিয়েই তো মামলার রায়টাই দিবে, ওই সাক্ষ্যই বহাল থাকবে, মানে শপথ পূর্বক ওগুলো সাক্ষ্য গ্রহণ। মাহমুদা খানম বলেন। স্যার আমার হচ্ছে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে 30 ধারায় বলা আছে একজন অপরাধী লোকের অপরাধ স্বীকারোক্তি 30 যখন ধারাটা আমরা অপর পরে অপরাধী বুঝবো, ধন্যবাদ। 30 ধারার সাথে 33 ধারা 114 খ ধারা সব মিলিয়ে পড়তে হবে, এখন বুঝাবো না। মির তানভীর বলেন। স্যার আমার সিভিল মামলায় যে স্যার চরিত্রটা প্রাসঙ্গিক স্যার, সেক্ষেত্রে স্যার যে ক্ষতিপূরণের যে ব্যাপারটা স্যার, এটা উদাহরণ দিয়ে বুঝাই দিতে স্যার। ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক উদাহরণ আমার জানা নাই, জানা নাই। থ্যাংক ইউ। আবু বকর সিদ্দিক। স্যার এই যে 40 ধারাটা আমরা যে সাক্ষ্য আইনে পড়লাম যে দ্বিতীয় মোকদ্দমার বিচার নিশ্চিত করার জন্য যে পূর্ববর্তী মামলা বা মোকদ্দমার রায় প্রাসঙ্গিক, এক্ষেত্রে স্যার যে 40 সাক্ষ্য এই ধারা ফৌজদারি কার্যবিধি আইনের যে 405 ধারায় আবার একটা কথা আছে মতে প্রিন্সিপাল অফ ডবল জিওপার্টি, 403 এই ফৌজদারি। জিনিসটা কি? হ্যাঁ, এই জিনিসটা কি ধারা মতে? এটা স্যার এটা তো অবশ্যই রেস জুডিকাটারই একটা প্রতিফলন, কিন্তু সেটা এটা বুঝতেছি না স্যার যে এই 40 ধারার সাথে আপনার কার্যবিধি দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধির যে 403 নম্বর ধারা, এটার সাথে কি সংশ্লিষ্ট স্যার আছে? আছে কিছু আছে? ওইটার সাদৃশ্য কেমন? মানে একবার খালাসপ্রাপ্ত ব্যক্তির পুনরায় বিচার করা যায় না, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 403 ধারা। এটা শিরোনামেই পরিষ্কার বক্তব্য বোঝা যায়, কিন্তু ওইটা অনেকগুলো শর্তের উপর নির্ভরশীল। হ্যাঁ, ওর ভেতরে অনেকগুলো শর্ত আছে। 403 ধারাটা বেশ একটা বড় এবং জটিল ধারা। হ্যাঁ, কিন্তু শিরোনামের সিদ্ধান্ত, শিরোনাম দেখে বোঝা যায় মানে একবার দণ্ডিত ব্যক্তি, মানে যাকে দণ্ড প্রদান করা হয়েছে, ওই একই বিষয়ের লোককে আবার দণ্ড দেওয়া যায় না, সিম্পল কথা। তো ওইটারও প্রতিফলন এখানে দেখা যায়। মানে 403 কে আপনি সামহাও বলতে পারেন রেস জুডিকাটা, দেওয়ানি কার্যবিধির রেস জুডিকাটা, মানে একবার নিষ্পত্তিকৃত হয়ে যাওয়া বিষয়ে পুনরায় মোকদ্দমা করা চলে না, আর একবার খালাসপ্রাপ্ত আসামিকে পুনরায় দণ্ডিত করা যায় না। ওকে, এই কথাটা একই, এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে আর একটা ফৌজদারি মামলার ক্ষেত্রে, মানে সারবস্তুর দিক থেকে এবং সেটারই কনটেক্সটে আপনি দেওয়ানি বলেন ফৌজদারি বলেন, দুটা মামলারই আপনি রেফারেন্স টেনে আনতে পারেন সাক্ষ্য আইন অনুসারে 40 ধারা মতে। 40 ধারায় শুধু দেওয়ানি মোকদ্দমার কথা বলা আছে, তাতে কিছু যায় আসে না। ক্লিয়ার? ধন্যবাদ। মাহমুদা খানম আবার হাত তুলেছেন, বলেন না। স্যার আমার কোশ্চেন এটাই ছিল, এটাই বলতে চেয়েছিলাম এখন যে কোশ্চেনটা ছিল। বাহ বাহ বাহ, ধন্যবাদ। আজকে আমরা বিদায় নেই, কালকে আমরা 7টায় ক্লাস করব না 8টায় ক্লাস করব, ইট ডিপেন্ডস অন আমরা একটা এসএমএস পাঠাবো। হ্যাঁ, আমার পরিস্থিতির উপরে নির্ভর করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেতন বকেয়া যা আছে অতি দ্রুত কালকের মধ্যে দিয়ে দিবেন। আজকে নভেম্বরের 18 তারিখ। হ্যাঁ, এই সামান্য টাকা দিতে ক্লান্তি বোধ করবেন না প্লিজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।